আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। তোমরা আমার কথা সবাই শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও। ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, নিজেদের মধ্যে কোনো কথা বলবো না। এটা হচ্ছে কোনো নিউজ পোর্টালের কমেন্ট বক্স না, যেখানে এসে তুমি জিজ্ঞেস করবা আমার সাথে একমত কি না, মেসি রোনালদোর থেকে বেটার প্লেয়ার, একমত হলে লাইক দাও, এরকম কোনো সুযোগ নাই এখানে। তাহলে আমি তোমাকে ব্লক দিয়ে দিব, সর্বোচ্চ এই মুহূর্তে মিউট করে দেবো, আর বেশি এরকম করলে ব্লক করে দেবো। তা এই কাজটা করা যাবে না। চুপচাপ থাকো, পড়ো, দেন চলে যাও। আজকে অনেক স্টুডেন্ট তো আমাদের, তো বিশাল সংখ্যক স্টুডেন্টের যেটা হয় আর কি, সবাই তো আর চান্স পায় না। সিট তো অল্প, পরীক্ষা তো মনে করো যে 1,20,000-এর মতো দিয়েছে, 10-12 হাজার, রাইট? 22,000। তো দেখো, চান্স পাবে তো মাত্র 2-3 হাজার স্টুডেন্ট, বাকিরা কই যাবে? 4,350। ওকে, 4,350 চান্স পাবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের থেকেও বড় একটা অংশ চান্স পাবে না। গত বছর পুরো হোপ দিয়ে আসছি, এই বছর পুরো ডিপ্রেসড করে দেবো তোমাদের। তো এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে? তো আজকে আমরা চেষ্টা করব 3টা পর্ব শেষ করতে, তাহলে আমাদের আর 2 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। আমরা শুরুতে একটু সময় নিচ্ছি বোঝার জন্য, পরবর্তীতে আমরা চাইলে জোরে দ্রুত পড়তে পারবো। ওকে, তাহলে প্রথম আমরা পরিফেরা শেষ করেছি, আজকে আমরা নিডারিয়া পড়ব। নিডারিয়া, এটা হচ্ছে 2 নাম্বার পর্ব। তো দেখো, পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার কিছু ট্রিক আছে। এগুলো মনে থাকবে তখনই যখন তুমি এটার পেছনে অনেক বেশি পড়াশোনা করবা। আর তুমি যে পড়াশোনা না করো, ট্রিক দিয়ে কোনো কাজ নাই। বোঝা গেল? যেমন আমি যেভাবে মনে রাখি, নিডারিয়া হচ্ছে 2 নাম্বার পর্ব, তাহলে এর একটা মাত্র বৈশিষ্ট্য যেটা 2-এর সাথে মিলবে না, একটা মাত্র বৈশিষ্ট্য 2-এর সাথে মিলবে না, বাকি সবগুলোই কি হবে? 2-এর সাথে মিলে যাবে। ফার্স্ট কোনটা দেখো, কি কি 2-এর সাথে মিলে আমি বলি। 1, এরা হচ্ছে দ্বিস্তরী। এগুলো কি জিনিস একটু পরে আমি ব্যাখ্যা করছি। এইটাকে বায়োলজিতে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। ওকে, তাহলে দ্বিস্তরীতে দেখো আবার 2 ধরনের কোষ আছে। একটা হচ্ছে এপিডার্মিসের কোষ, আর একটা হচ্ছে এন্ডোডার্মিস। এটাই পর্যন্তই। ওকে, তো তোমরা তো জানো যে নিডারিয়া পরের প্রাণীর একটা উদাহরণ হচ্ছে হাইড্রা। আমি একটু পরে বেসিকটা পড়াচ্ছি, প্রথমে আমরা একটা রোড ম্যাপ তৈরি করি। হাইড্রা, রাইট? তো হাইড্রা পড়ার সময় তোমরা একটা কিন্তু তথ্য পেয়েছো যে হাইড্রার 2টা কোষস্তর আছে এইরকম। এটা যদি এপিডার্মিস উপরে হয়, এটা হচ্ছে এন্ডোডার্মিস ভেতরের দিকে থাকে। তাহলে মাঝখানে একটা স্তর আছে, এটাকে কি বলা হয়? মেসোগ্লিয়া, রাইট? তাহলে মেসোগ্লিয়া বলে একটা কোষস্তর আছে কোথায়? এই যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে। একটু পরে আমি ব্যাখ্যা করছি। এটা হচ্ছে অকুশীয় স্তর। কেন অকুশীয় বলে একটু পরে বলছি। তো মেসোগ্লিয়াতে তুমি যদি খুঁজতে যাও, দেখবো 2 ধরনের কোষ পাবা। একটা হচ্ছে এমিবোসাইট, আর একটা হচ্ছে যোজক কলা। যারা আজকের পরীক্ষায় প্রশ্নপত্র দেখেছো, তাদের বোঝার কথা যে প্রশ্ন খুব সহজ সহজ হয়, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। দাগানো বই বলে পৃথিবীতে কিছু নাই। প্রথম 2 বছর তোমাকে সব পড়তে হবে। একেবারে শেষ মুহূর্তে প্রিপারেশন নেওয়ার জন্য, পরীক্ষার হলে যাওয়ার জন্য আর 2-4 ঘন্টা বাকি আছে, তখন দাগানো বই পড়বা, তার আগে নয়। বোঝা গেল?
তো দেখো মেসোগ্লিয়াতে 2 ধরনের কোষ আছে, সব 2 এর সাথে মিলতেছে। এরপর দুইটা টার্মের কথা বলা আছে, একটা হচ্ছে নিডোসাইট আর একটা হচ্ছে নেমাটোসিস্ট। এগুলো কি জিনিস একটু পরে বলছি। 2 এর সাথে মিলে আছে। 3 নাম্বার হচ্ছে এর শরীরের ভেতরে একটা গহ্বর আছে। কি আছে? গহ্বর। এই যেমন খাই না, মুখ ভেতর একটা ফাঁকা নালী আছে, তাই না? খাবারের পাশে চলে যায়, পরিপাক হয়। তো এর ক্ষেত্রে হচ্ছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং নেই। একটাই ছিদ্রপথ, এই পাশে খাবার যাবে, খাবারগুলো যখন পরিপাক হবে, ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো তৈরি হবে, ওগুলো এই পাশে বের করে দেবে। কিছু বুঝলা? তো এইটা নিয়ে আমরা একটু পরে বলছি। তো যে গহ্বরটা আছে, এই গহ্বর 2টা কাজ করে। সে 2টা কাজ করে। একটা নম্বর হচ্ছে ওখানে পরিপাক করছে, আবার সে হচ্ছে যে পরিপাকের পর পুষ্টিগুলো তৈরি হচ্ছে, সারা শরীরে পরিবহনের দায়িত্ব নিচ্ছে সে। তাহলে পরিপাকের জন্য আমরা লিখবো গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো শব্দের হতে পরিপাক। পরিবহন যেহেতু করছে এই নালীটা, এর নাম হচ্ছে ভাস্কুলার। তাহলে গহ্বরটার নাম কি হচ্ছে? গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর, রাইট? গ্যাস্ট্রো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটা আরেকটা নাম আছে, একটু পরে আমি দেখাচ্ছি। ব্যাখ্যাগুলো সব ক্লিয়ার হবে, এখন তো কঠিন লাগছে। তুমি যদি নিডারিয়া পরের প্রাণীদের দেখতে যাও, দেখতে গেলে দেখবা যে 2 ধরনের পরিপাক করে এরা। একটা হচ্ছে কোষের ভেতরে। কোষের ভেতরে মানে এই যে এই কোষগুলো দেখতেছো না, প্রত্যেকটা কোষ এগুলোর ভেতরে পরিপাক কোনগুলা? তোমরা যে না বোঝো আমি বলে রাখি। ওই যে গ্লুকোজ ভাঙে, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড তৈরি করে না, এটাও একটা পরিপাক। পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে অ্যাসিটাইল কুয়ে তৈরি হয়, অ্যাসিটাইল কুয়ে চলে যায় ক্রেবস চক্রে, ক্রেবস চক্র থেকে যায় ইটিএসে। এগুলো কিন্তু পরিপাক। এগুলো কোষের ভেতরে ঘটে না ফাঁকা জায়গায় ঘটে? কোষের ভেতরে। তাহলে এখন বলো তো, এটা অন্তঃকোষীয় পরিপাক না বহিঃকোষীয় পরিপাক? অন্তঃকোষীয় পরিপাক। আরেকটা বলি, এই যে আমি একটা খাবার খেলাম, পাইপটা তো ফাঁকা, এটা তো কোষ না। এই ফাঁকা স্থানের ভেতরে খাবারটা ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হচ্ছে এনজাইমের প্রভাবে, তাই না? তাহলে এটা বহিঃকোষীয় পরিপাক না অন্তঃকোষীয় পরিপাক? বহিঃকোষীয় পরিপাক, ফাঁকা জায়গায় পরিপাক হচ্ছে। তাহলে পরিপাক আমাদেরও 2 ধরনের। এই যে এদেরকে দেখতে পাচ্ছ, এদের পরিপাকও 2 ধরনের। কি কি? অন্তঃকোষীয়, হাইড্রা পড়ার সময় বিস্তারিত পাওয়া যাবে এটা। বহিঃকোষীয় পরিপাক। তুমি এখন এই প্রাণীগুলোকে দেখলা সমুদ্রের মধ্যে, দেখার সময় দেখবা যে 2 ধরনের প্রাণী আছে। একটা আছে চুপচাপ বসে আছে মাটির সাথে পা লাগিয়ে, আর একটা আছে সাঁতার কাটতেছে। তাহলে 2 ধরনের রূপ পেলাম আমরা, তাই না? তাহলে এরা 2 ধরনের রূপ হতে পারে। একের বেশি মানে তো বহু, তাই না? তাহলে দ্বিরূপটাকে আমরা বহুরূপ বলতে পারি না? তাহলে হাইড্রা কি, নিডারিয়া পর্বের প্রাণীরা কি বহুরূপী, রাইট? বহুরূপী। 2টা রূপ যেহেতু বললাম, 2 এর সাথে সব মিলে যায়। তাহলে একটার নাম হচ্ছে পলিপ আর একটার নাম হচ্ছে মেডুসা। ওকে, এবার চলে আসি আমরা লাস্ট। এই পর্বের প্রাণীরা সমুদ্রে থাকে, কারণ আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম যে পৃথিবীতে প্রথম প্রাণ আবিষ্কার হয়েছিল পানিতে বা সমুদ্রে, রাইট? প্রাণের উৎপত্তি পানিতে, মানে সামুদ্রিক পানিতে। তাহলে যেহেতু এর আগের পরের প্রাণীরা সমুদ্রে ছিল, ন্যাচারালি ধরে নেওয়া যায় আমরা তো মাটিতে। আমাদের আগে দেখো পাখির আগে দেখো সরীসৃপ, ওরা মাটিতে এবং পানিতে। তার আগে দেখো ব্যাঙ, মাটিতে এবং পানিতে। তার আগে হচ্ছে মাছ, দেখো তারা পানিতে। মাছের আগে যতগুলো আছে সব পানিতে, তাই না? সবগুলো কিন্তু পানিতে হয়, স্বাদু পানি না হলে সামুদ্রিক পানি, বাট পানিতে। ঠিক আছে? তো একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই পর্বের প্রাণীগুলা, গত পর্বের ক্ষেত্রে কি বলছিলাম? সবগুলো প্রাণী এক্সেপ্ট একটা, স্পঞ্জিলিডা, রাইট? তাহলে এইটা যেহেতু তার পরের পর্ব, পৃথিবীতে তো উঠে আসতে হবে। সমুদ্রে থাকলে তো পৃথিবীতে তুমি দখল নিতে পারবা না।
উন্নত হইতে পারবে না, তাহলে সরাসরি তো মাটিতে উঠে আসা সম্ভব না। তাহলে এরা করে কি, লবণাক্ত পানি থেকে এবার আগে ছিল একটা, এই পর্বে এসে দেখা যায় যে একের বেশি প্রাণী স্বাদু পানিতে যায়, স্বাদু পানির পর যাবে মাটিতে। বোঝা গেল? একটা সিকুয়েন্স আছে। তাহলে মোটামুটি সবাই সামুদ্রিক। আগের কয়টা ছিল? একটা। তাহলে এর কয়টা থাকবে স্বাদু পানিতে? স্বাদু পানি প্রজাতি কয়টা হবে? আগেরটাতে একটা ছিল, এটা হবে দুইটা। তো একটু মনে রাখবে, এটা আসলে 2 না, এটা হচ্ছে 20 প্রজাতি। সারা জীবন মনে থাকবে এটা। আর মেডিকেল অ্যাডমিশন দিয়ে এই প্রশ্নগুলো আসে, সহজ সহজ প্রশ্ন আসে। এরকম প্রশ্ন আসে কি না? এই যে আমার সামনে এখন 2জন মেডিকেল স্টুডেন্ট আছে যারা আবার পরীক্ষা দিয়ে আসছে আজকে। সাক্ষী প্রমাণ নিয়ে আজকে আমি তোমাদের ক্লাস নিতে বসছি। আচ্ছা, আর বাকিগুলা কি? লবণাক্ত, বাকি সব। লবণাক্ত মানেই হচ্ছে সামুদ্রিক। খেলা তো কেবল শুরু। তোমার কি মনে হয় পড়া শেষ? পড়া শেষ না, পড়া কেবল শুরু। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? একটু কমেন্টে জবাব দাও তো। তোমাদের মুন্না ভাই এক্সাম দেয়নি, ফর্ম উঠাইছিল তুমি? মুন্না, তোমাদের মুন্না ভাই এক্সাম দেয়নি। ওকে, তাহলে এবার আমরা চলে যাই এই যে প্রশ্ন এক এক করে। নিডারিয়া পর্ব সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে আমরা দেখব। ওকে, তাহলে তোমার কিন্তু দেখো পড়াটা এখন ক্লিয়ার হবে। এতক্ষণ তো একটা ট্রি শিখলা, সব 2টা করে, স্তর 2টা, মেসোগ্লিয়া থাকে, মেসোগ্লিয়াতে 2 ধরনের কোষ থাকে, সেম এদের 2 ধরনের ইন্টারেস্টিং কোষ আছে। তারপর হচ্ছে এদের দেহের যে গহ্বরটা আছে 2 ধরনের কাজ করে, পরিপাক 2 ধরনের হয়, রূপ 2 ধরনের, এবং এদের প্রজাতিগুলো 2 ধরনের, স্বাদুপানি এবং সামুদ্রিক। এই এদিকে সবাই ফোন অফ। এক এক করে আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা যে পারো জাস্ট হাত তুলবা। 1 নম্বর প্রশ্ন, কমেন্টটা তোমরাও বলবা যে হ্যাঁ পারি। নিডারিয়া পর্বের প্রাণীদের কেন সামুদ্রিক ফুল বলা হয়? ফ্লাওয়ার অফ সি বলে, বইতে নাই। কেন? 2 নম্বর প্রশ্ন, সামুদ্রিক ফুল এটা আমি নিজে অ্যাড করে দিলাম। প্রবাল প্রাচীর কি? কোরাল রিফ। 3 নাম্বার হচ্ছে, প্রবাল প্রাচীরকে কেন রেইন ফরেস্ট বলা হয়? পরীক্ষায় আসবে এগুলা। রেইন ফরেস্ট বলে। 4 নাম্বার হচ্ছে, রেইন ফরেস্ট কি? রেইন ফরেস্ট কি? প্রবালকে কেন রেইন ফরেস্ট বলে? আমি তো লিখে ফেলছি, তোমরা এখন দ্রুত কমেন্টে বলো তো পারো কি না। এটা আমি মুখে বলবো, তোমরা লিখে নিবা বা মনে রাখবা, পরে নোট করবা, ঠিক আছে? এটা তো সব পারে দেখি। এনি আইডিয়া কি কেন সামুদ্রিক ফুল বলে? বইয়ের মধ্যে লেখা আছে এদের বর্ণময়, তার জন্য সমুদ্রের ফুল বলে। আশ্চর্য, আগেরটাও তো বর্ণময় ছিল কি না? তাহলে বলে রাখি একটু, সেটা হলো
এরা দেখতে সুন্দর, কেউ দেখবো বোতামের মতো, কেউ দেখবো পাখার মতো। পাখা মানে বোঝো, ওই যে আগে পেন দিয়ে লিখতো না, সামুদ্রিক কলম, আগে একটা কলম লিখতো না, কি পেন ছিল না, ফাউন্টেন পেন নয় এটা। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ প্রথমের দিকে লিখতো ময়ূরের পাখা না কি জানি, দোয়াত কালিতে লিখতো। তো কেউ দেখতে পেনের মতো এই শব্দে। তো এই প্রাণীগুলো দেখতে এরকম, কোনোটা দেখবা বোতামের মতো, কোনোটা দেখবে এরকম পাখার মতো, এবং সুন্দর সুন্দর বর্ণ তাদের। তো যেহেতু অনেক ধরনের বিভিন্ন বিভিন্ন আকার আকৃতির এবং বিভিন্ন বর্ণের, দেখে মনে হয় ফুল, বোঝা গেল, এই জন্য সমুদ্রের ফুল বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিছু না এটা, শুধু প্রশ্ন আসবে সমুদ্রের ফুল বলা হয় কাদের, ফ্লাওয়ার অফ সি। তাহলে এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। 2 নম্বর, কোরাল রিফ কি? প্রিয় স্টুডেন্ট দেখো, নিডারিয়া পর্বের প্রাণীদের বহিকঙ্কাল আছে, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে বহিকঙ্কাল। তো নিডারিয়া পর্বের প্রাণী কিন্তু হচ্ছে 2 ধরনের, আমি কিন্তু এই যে এখানে বলে রাখছি, পলিপ এবং মেডুসা, রাইট? পলিপ এবং মেডুসা সম্পর্কে একটু বলি তোমাদের। পলিপ শব্দটার অর্থ কি? পলি পোড মানে হচ্ছে, পোডো মানে হচ্ছে পা, পলি মানে হচ্ছে অনেক পা। তাহলে যার অনেক পা থাকবে সে কী করবে? এইরকম করে একদম ল্যান্ডিং করে থাকবে, বোঝা গেল? তাহলে পলিপ যে প্রাণীটা আছে, ওর যেহেতু অনেক পা, পলিপড, তাহলে সে কি করবে? সমুদ্রের কোনো একটা জায়গায় একা কিংবা দল বেঁধে পাগুলো দ্বারা ল্যান্ডিং করে থাকবে। তাহলে এরা সচল না নিশ্চল? নিশ্চল। তাহলে আমরা বলতে পারি পলিপ হচ্ছে নিশ্চল। যারা নিশ্চল হয়, যারা নিশ্চল হয়, চলাচল করতে পারছে না, তারা কি সমুদ্রের মধ্যে গায়ে হাওয়া লাগিয়ে সাঁতার কাটতে পারবে? পারবে না। যদি সাঁতার না কাটে তাহলে আরেকজনের সাথে দেখা হবে? দেখা না হলে কি মনের লেনাদেনা হবে? হবে না। মনের লেনাদেনা হলে কী হবে? প্রেম হবে না, বিয়ে হবে না, বিয়ে না হলে কনজুগাল লাইফ যেটাকে বলা হয়, তাহলে হচ্ছে না, রাইট? তাহলে তারা দুজন মিলে সন্তান প্রসব করতে পারছে না, মানে যৌন জনন করতে পারছে না, রাইট? তাহলে পলিপ যেহেতু এক জায়গায় বসে আছে স্থির হয়ে, ওর কাছে কেউ আসবে না কখনো, সেও কখনো যাইতে পারবে না, তাহলে সে কোন ধরনের জনন করবে? যৌন না অযৌন? অযৌন জনন। হতেই পারে তার নিজের শরীর থেকে একটা এরকম কুড়ি বাইর করছে, গাছের যেরকম হয় না, ছোটো ছোটো কুড়ি বাইর হয়, ওখান থেকে আরেকটা গাছ হয়, ওই রকম। বা শরীরে একটা পার্ট ভেঙে পড়ে গেছে, ওখান থেকে তার মতো আরেকটা হয়েছে। এইটাই হচ্ছে অযৌন জনন। মানে শুক্রাণু তৈরি করলে আরেকটা ডিম্বাণু আসবে, এই মিলটা হবে না। তাহলে আমি লিখলাম নিশ্চল ও অযৌন জনন। যত বেসিক আছে আমরা সব শিখবো এখানে, দেখবো কি ইন্টারেস্টিং ব্যাপার এগুলো। মেডুসা, মেডুসা শব্দ হচ্ছে গার্ডিয়ান, গার্ডিয়ান, প্রোটেক্টর কিংবা এই টাইপের কিছু একটা ব্যাপার স্যাপার। তো এখানে একটু বলে রাখি তোমাদের আমি, সেটা হলো পলিপ যদি নিশ্চল এবং অযৌন জনন করে, এদিকে অযৌন জনন যদি করে একটা প্রাণী রেগুলার, যদি নিশ্চল এবং অযৌন জনন করে, তাহলে প্রবলেম যেটা হবে সেটা হলো তাদের কোনো, ওই যে তোমরা তো জানোই যে যদি আমার শরীর থেকে, আমি একটা বড়ই গাছ বা বট গাছ বা একটা হচ্ছে আম গাছ, আমার শরীর থেকে ডাল কেটে আর একটা আম গাছ লাগানো হলো, তার শরীর থেকে ডাল কেটে আর একটা আম গাছ বানানো হলো, তো এইভাবে যদি হতেই থাকে তাহলে কোনোদিন আমরা নতুন প্রজাতির আম গাছ পাবো না, পাবো? তাহলে আমার শরীর থেকে যেহেতু ডাল কেটে একটা করা হলো, হতে পারে ওই ডালটা রোগ ছিল, দুর্বল ছিল, তাহলে ওই গাছটা ঠিকঠাক হবে? হবে না। তো তোমরা তো জানোই যে যৌন জনন, শুক্রাণু বা ডিম্বাণুর মিলন হওয়ার আরও একটা লক্ষ্য আছে, সেটা হলো দুইটা আলাদা আলাদা প্রাণীর ক্রোমোজোম যখন মিল হয়, নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, তাই না? তাই কারণ কি? কারণ যখনই মায়োসিস কোষ বিভাজন ঘটে, মানে পুরুষের শরীর থেকে যখন শুক্রাণু তৈরি হয় কিংবা স্ত্রীদের শরীর থেকে যখন ডিম্বাণু তৈরি হয়, তখন মায়োসিস হয়, রাইট? মায়োসিসে আছে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার যখন হয় তখন কিন্তু ওই বাবা এবং মায়ের যে ক্রোমোজোমগুলো ওই একজনের শরীরে থাকে, ওদের মধ্যে
ভাঙাভাঙি হয় না, ক্রসিং ওভারের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো ভেঙে উল্টা হয়ে যায়, বিনিময় করে, তখন হচ্ছে নতুন বৈচিত্র্য তৈরি হয়ে যায়। তো তুমি যদি কখনো যৌন জননে সারা জীবন থাকো, অযৌন জননে থাকো, যৌন জনন কখনো না করো, তাহলে ওই প্রাণীটা একসময় বিলুপ্ত হয়ে যাবে, বৈচিত্র্য আসবে না। তাহলে বৈচিত্র্য এবং বিলুপ্ত রোধের জন্য তোমাকে যৌন জনন করতেই হবে। যৌন জনন করে হচ্ছে মেডুসারা। তাহলে যেহেতু প্রাণীগুলোকে তারা সেভ করতেছে, নতুন নতুন বৈচিত্র্য নিয়ে আসতেছে পৃথিবীতে, তাহলে আমরা বলতেই পারি মেডুসা হচ্ছে গার্ডিয়ান, রাইট? ঠিক কিনা? এবার দেখো, এরা যদি নিশ্চল হয় তাহলে এরা কি হবে? সচল। এরা যদি অযৌন জনন করে, এরা কি করবে? যৌন জনন করবে, রাইট? ওকে, তাহলে আমি কোথায় ছিলাম এতক্ষণ? প্রবাল প্রাচীরে ছিলাম। দেখো, সমুদ্রের মধ্যে এরকম হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রবাল প্রাচীর, প্রবাল দেখা যায়, অনেক দেখা যায়। তো দেখো তো, দেখে কি মনে হচ্ছে এরা স্থির আছে না চলাচল করতেছে? স্থির আছে, রাইট? যেহেতু প্রবালগুলো অনেক শক্ত, তাহলে আমরা বলতেই পারি এগুলো ক্যালসিয়াম সল্ট আছে এখানে, কারণ আমাদের হাড্ডি শক্ত, ক্যালসিয়াম সল্ট আছে। তাহলে প্রবালগুলো শক্ত মানে এখানে ক্যালসিয়াম সল্ট আছে, রাইট? তাহলে ক্যালসিয়াম সল্ট কোত্থেকে আসে? কঙ্কাল থেকে আসে আমাদের ক্ষেত্রে। তাহলে আমরা বলতেই পারি যে নিডারিয়া পরের প্রাণীর বহিকঙ্কাল বা ক্যালসিয়াম সল্ট যেটা তাদের শরীরে জমা হয়, ওগুলা থেকে আসলে প্রবালগুলো তৈরি হয়। আরও যদি বাদ দাও তাহলে এক কথা বলতে পারো, প্রবালগুলো হচ্ছে এক ধরনের প্রাণী। কোন পর্ব? নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে নিডারিয়া পর্বের প্রাণী আমরা তো জানি দুই ধরনের থাকে, পলিপ এবং মেডুসা। যেহেতু এরা স্থির হয়ে থাকে, তাহলে বলো তো এরা কারা? পলিপ। সারা জীবন মনে থাকবে? সারা জীবন মনে থাকবে? ক্লিয়ার? তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে প্রবালগুলো ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, 1। 2 নম্বর হচ্ছে বহিকঙ্কালের ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, 2। 3 নম্বর হচ্ছে যদি সহজভাবে বলো, এরা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। কোন ধরনের প্রাণী? পলিপ প্রাণী, রাইট? চলাচল করতে পারে না। তাহলে এখন বলো তো এরা কোন ধরনের জনন করে? যৌন জনন। স্রোতের কারণে বা ধাক্কা খাইলো বা অ্যাক্সিডেন্ট হইলো, একটা পার্ট খুলে এখানে গেল, ওখান থেকে আরেকটা এরকম প্রাণী হবে। ওকে, শেষ। এই টপিকটা মনে রাখবা, এখানে লাল দাগ দিয়ে রাখো, আমি এটা আবার পড়াবো তোমাদের আজকেই, কিছুক্ষণ পরেই, মেটাজেনেসিস যখন পড়াবো তখন। ওকে, আলিম স্যারের বই থেকে প্রশ্ন আসছিল আজকে মেডিকেলে, আলিম স্যারের বইতে মেটাজেনেসিস আছে, তাহলে আমি ডিলিট করে দিলাম এগুলো। আচ্ছা, এনি আইডিয়া কেন প্রবাল প্রাচীরকে রেইন ফরেস্ট বলে? আচ্ছা, তোমরা বলো তো, ট্রপিক্যাল রেইন ফরেস্ট বলতে কি বোঝায়? সবাস গ্রীষ্ম প্রধান এলাকাগুলোতে, বিশেষ করে পৃথিবীর এই পার্টটাতে। ওই পার্টের ক্ষেত্রে দেখো রাশিয়া, ওই পার্টের ক্ষেত্রে দেখো কানাডা, ওই পার্টের ক্ষেত্রে দেখো আমেরিকা। কোন আমেরিকা? নর্থ আমেরিকা। এই পার্টের ক্ষেত্রে দেখো আমরা এশিয়া, এই পার্টের ক্ষেত্রে হচ্ছে আফ্রিকা, এই পার্টের ক্ষেত্রে আমরা ল্যাটিন আমেরিকা, রাইট? তাহলে পৃথিবীর এই পার্টটা একটু উষ্ণ, ঠিক কি না? আমাদের যে বন জঙ্গলগুলো দেখো, যেখানে বন জঙ্গল, সিলেটের কথা বলো, সেখানে বেশি বেশি কি হয়? বৃষ্টিপাত হয়। পার্বত্য এরিয়াতে বৃষ্টিপাত হয়, ঠিক কি না? ঠিক একইভাবে তোমরা আফ্রিকা আর আরবের কথা বলে আবার ঝামেলা আছে। আরব আর আফ্রিকাতে গাছ কোথায়? পার হয়ে যাও আরব এবং আফ্রিকা, ল্যাটিন আমেরিকাতে চলে যাও, অ্যামাজন আছে, প্রচণ্ড গরম এলাকা। দ্বিতীয়ত হচ্ছে অনেক গাছ, স্বাভাবিকভাবে ওখানে অনেক বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত যদি হয় ওখানে আরও গাছ বাড়বে, গাছ যদি বাড়ে ওখানে পশু পাখি আনাগোনা শুরু হবে, রাইট? খেয়াল করো, আমি বলছি পশু পাখি আনাগোনা শুরু হবে, তার মানে হলো ওখানে জীব বৈচিত্র্য তৈরি হচ্ছে, নট উদ্ভিদ শুধু, এখন প্রাণীরা আসা শুরু করছে, ঠিক কিনা? তাহলে এই জন্য এটাকে বলা হয় রেইন ফরেস্ট। অ্যামাজনকে কি বলা হয়? রেইন ফরেস্ট। তাহলে এই ফরেস্টগুলা বৃষ্টিপাত, অধিক বৃষ্টিপাতের জন্য দায়ী। এখানে দেখো, প্রবাল প্রাচীরগুলো যেখানে এরকম এরকম অনেকগুলো থাকে, ওই জায়গাতে যেহেতু থাকা যায়, বসে থাকা যায়, এই জন্য সমুদ্রের প্রায় 25% প্রাণী প্রবাল প্রাচীরে থাকে, রাইট? তো যেহেতু প্রবাল প্রাচীরগুলোকে দেখলে প্রথমে তোমার উদ্ভিদ মনে হবে, গাছপালা মনে হবে, যেখানে এতগুলো প্রাণী আছে, তাহলে ব্যাপারটা কি ফরেস্টের মতো মনে হচ্ছে না? যেহেতু প্রবাল প্রাচীর গঠিত হয়েছেই বলে, কিংবা অ্যামাজনের বন এতগুলো তৈরি হয়েছে বলেই বৃষ্টিপাত এবং প্রাণী আসতেছে, ঠিক তেমনি প্রবাল প্রাচীর গঠন হয়েছে বলে 25% প্রাণী এখানে চলে আসছে। তাহলে একটু মিল করে দেখো না, গাছ প্রবাল,
কাছ থাকায় প্রাণী আসছে, প্রবাল থাকায় সামুদ্রিক 25% প্রাণী চলে আসছে। তাহলে আমি বলতেই পারি এটাও রেইন ফরেস্ট, রাইট? ঠিক কি না? এটা খুব কমপ্লেক্স ইকোসিস্টেম এবং খুব ইন্টারেস্টিং একটা জায়গা। তো এই জন্যই প্রবাল প্রাচীরকে রেইন ফরেস্ট বলা হয়। বইয়ের মধ্যে কিন্তু বলা নাই কেন রেইন ফরেস্ট বলে, রেইন ফরেস্ট কি। ঠিক আছে, তাহলে মোটামুটি বেসিকগুলো শেষ করেছি, এখনও কিন্তু সব বাকি আছে। তাহলে আমি একটু এই জায়গায় চলে যাই। তোমরা কি এখনও আমার সাথে আছো? আমি কি ব্রেক দেব? এইটা পড়ায় ব্রেক দেই, তারপর আরেকটা পড়াবো, আবার ব্রেক দেবো, দেন শেষ। ওকে, মজা পাইতেছ? টু 240 জন আছে। আমরা দেখবো আজকে 240 জন শেষ মুহূর্তে কয়জন থাকে। ওকে, ভেরি গুড। আজকে মেডিকেল পরীক্ষার পর আমি কিছু স্টুডেন্টের সাথে যোগাযোগ করেছি। তো এক্সপেক্ট করার কিছু ব্যাপার আছে না, যে এই স্টুডেন্টরা খুব ভালো করছে, ধরেই নেওয়া যায়। তো খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার, সেটা হলো ভালোগুলো তো ভালো করছে, এর মধ্যে কিছু আছে আবার খারাপ করে ফেলছে, অ্যাক্সিডেন্টাল। আবার কাউকে আমি চিনি না, কোর্সের মধ্যে আছে, তারা মেসেজ নক করতেছে, ভাই এই অবস্থা 87%। তখন আমি চমকে গেলাম। চিনি না, জানি না, সে একদম ভালো, ডেফিনেটলি সে ভালো স্টুডেন্ট, চুপচাপ ছিল, সে জাস্ট পড়ালেখা করছে, রেগুলার পরীক্ষা টরীক্ষা দিয়েছে, সব কিছুর মধ্যে ছিল। এইগুলো সারপ্রাইজ টাইপের। তারপরেও আমরা আমাদের হচ্ছে মানে কী হবে, এটাকে বলা কি, হৃদয় ভঙ্গ হয়ে যাবে, রাইট? মন ভেঙে যাবে না? কাল 2-3 দিন পর দেখা যাবে আমরা অনেককে ভেবেছিলাম চান্স পাইনি, আবার অনেকে আসতেছে, তারা আমাদের সারপ্রাইজ দিচ্ছে। তো এই সুযোগটা কখনো হতে দিও না। একটা জিনিস মনে রাখবা, যারা প্রথম দিন থেকে পড়ছে তারা সবাই ভালো করবে, তারা সবাই ভালো করবে। এই আমরা এই জায়গায় ছিলাম, রাইট? 2 ধরনের বলে আমরা এটাকে বলছি বহুরূপী, রাইট? তো মেডিকেলে রূপ বা আকার আকৃতিকে বলা হয় বহুরূপ। মানে কি? একাধিক আকার আকৃতি, তোমার সামনে এক আকার, আরেকজনের সামনে আরেক আকার, রাইট? তো মরফোলজিকে বা মরফোকে আমরা বলি আকার আকৃতি। মেডিকেলে বলে না মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বা আকার আকৃতিগত শ্রেণী বিভাগ, রাইট? তাহলে পলি মানে বহু, মর্ফ বহু আকৃতি বা বহুরূপ, রাইট? একটু ভালো করে দেখো, পলিমর্ফ মানে হচ্ছে বহুরূপ। তাহলে তুমি যে এই ধর্মটা ধারণ করতেছো, এই স্বভাবটা ধারণ করতেছো, এই জন্য শেষে ইজম শব্দটা যুক্ত হয়। এখন বলো ইজম শব্দের অর্থ কি? স্বভাব। যখনই পাবা ইজম শব্দের অর্থ স্বভাব। ডাইমরফিজম মানে কি? ডাই মানে 2, মর্ফ মানে আকার আকৃতি, মানে 2 ধরনের আকার আকৃতি, পুরুষ এক ধরনের, স্ত্রী আরেক ধরনের। তো পুরুষ এক ধরনের ধারণ করে স্বভাব, চেহারা সুরত, স্ত্রীরা আরেক ধরনের ধারণ করে বলে এদেরকে বলা হয় ডাইমরফিজম। ইজম মানে কি? স্বভাব বা ধর্ম। সুফিজম, যারা সুফিত্ববাদ ধারণ করে, রাইট? ইজম মানে হচ্ছে একটা ধর্ম বা একটা স্বভাব। ওকে, হিন্দুইজম, বুদ্ধিজম, এগুলো হচ্ছে স্বভাব বা ধর্ম। প্রিয় স্টুডেন্ট, দেখো যখন এই শব্দটা পড়বা মনে রাখবা, পলিকে মাঝে মাঝে আমরা প্লিও লিখি, প্লিওমরফিজম মানে বহুরূপী। তোমরা যখন ব্যাকটেরিয়ার প্রকারভেদ পড়বা, ওখানে দেখবা বহুরূপী ব্যাকটেরিয়া আছে না, প্লিওমরফিক ব্যাকটেরিয়া আছে কি না, তারকাকৃতি বা স্টিলেট ব্যাকটেরিয়া ওখানে আছে কিন্তু। তাহলে প্লিওমরফিজম পলিমরফিজম একই জিনিস, মাথায় থাকবে। তাহলে দেখো আমরা বিশাল একটা পার্ট শেষ করে ফেললাম। এখান থেকে পড়ানোর কিছু আছে, আমি কিন্তু বলছি আগের পর্বে ছিল একটা স্বাদু পানিতে, এটাতে কিন্তু 20টা হয়ে গেছে। কেন হয়েছে? শব্দটা বলতে খুবই খারাপ লাগে, কারণ এটার রেসপন্স খুব খারাপ। তারপরে বলি, এগুলো হচ্ছে বিবর্তন, এগুলো হচ্ছে পর্যায়ক্রমিক বিবর্তন। ওকে, তাহলে পরিপাক সম্পর্কে আমি বুঝিয়েছি, রাইট? তাহলে এটা নিয়ে পড়ার দরকার নেই, আমরা কিন্তু হাইড্রাতে গিয়ে পাবো এটা। আচ্ছা, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নিয়ে একটু কথা বলি। প্রিয় স্টুডেন্ট, দেখো
এই নিডারিয়া পরের প্রাণীর আমি একটা ছবি অ্যাড করি। যদিও ছবিগুলো এরকম না, তারপর আমি দিলাম একটা কোষ স্তর, এই পাশে দিলাম আর একটা কোষ স্তর। ঠিক আছে, সেম ভাবে এই পাশে একটা কোষ, তো পুরোটা এরকম হবে। ওকে, আমি আর পুরোটা লিখলাম না। এখন একটু দেখো যে লোক, এটা একটা কোষ স্তর, এটা একটা কোষ স্তর, মাঝখানটা ফাঁকা, তার মানে খাবার এই পাশে যাতায়াত করবে, রক্ত এই পাশে যাতায়াত করবে, তা কিন্তু না। দুইটা লেয়ার মিলে আসলে একটা দেয়াল তৈরি করে। তাহলে মাঝখানে কি থাকবে? একটু জেলি থাকবে। আমি একটু জেলি দিলাম। তো এইটা আর এইটা, এই দুই কোষ স্তরের মাঝখানে আছে কি না? তাহলে মাঝখানে মানে কি? মেজো। মেজো মানে মাঝখানে। আমরা পড়ছি না, অ্যাক্টোডাম, এন্ডোডাম, মেজোডাম। মেজোডাম মাঝখানে থাকে। ক্লিয়ার? যেহেতু এইটা মাঝখানে আছে তরল, তাহলে এই কোষ স্তরটাকে আর এই কোষ স্তরটাকে সে করে কি? আঠার মতো লাগিয়ে রাখে। ঠিক কিনা? ঠিক কিনা? নইলে এইটার জন্য যদি এটা খুলে চলে যায়, এটা যে খুলে চলে যায়, ঝামেলা আছে না? তাহলে মাঝখানের লেয়ারটা দুইটা কোষ স্তরকে একসাথে লাগিয়ে রাখে, যেন এটা ফিক্স থাকে ওয়ালটা, শরীরের ওয়ালটা। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আঠার মতো বা গ্লুর মতো কাজ করতেছে। গ্লু, রাইট? তাহলে মাঝখানের গ্লু। ওকে, তো গ্লু শব্দটাকে আমরা একটু চেঞ্জ করি গ্লিয়া। তাহলে গ্লিয়া শব্দের অর্থ কি? গ্লু বা আঠা, মাঝখানের আঠা। এখন মনে থাকবে? তাহলে আমি যদি কখনো প্রশ্ন করি নিডারিয়া পরের প্রাণী বা হাইড্রার দুইটা কোষ স্তরের মাঝখানে ভিত্তি হিসাবে বা দেহ কাঠামো হিসাবে বা হচ্ছে লাগিয়ে রাখে কি? মেসোগ্লিয়া। মনে থাকবে? তো মেসোগ্লিয়া শব্দটা যখনই আসলো তখন আরেকটা শব্দ আসে, দেখো, মাইক্রোগ্লিয়া। এই দেখো, গ্লিয়া মানে আঠা, মাইক্রো মানে খুব ছোট ছোট। তাহলে আঠা বা এর আর কি। তো আমাদের যে নিউরন আছে না মাথায়, সব নিউরনের মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এই মাইক্রোগ্লিয়া দ্বারা ফিল আপ করা থাকে। বুঝতে পারছো? ওটা ওখানে হচ্ছে ভিত্তি দেয় বা ওখানে হচ্ছে সাপোর্ট দেয়। তো এইটা কিন্তু আবার আঠার মতো, এই মেসোগ্লিয়ার মতো এরকম তরল না। এইটা আসলে হচ্ছে রক্তকণিকা, যে মাথার ভেতরে ফ্যাগোসাইটোসিস করে। আজকে কিন্তু মেডিকেল এডমিশনে এটা এসেছিল। মনোসাইট থেকে ম্যাক্রোফেজ তৈরি হয়, ওই ম্যাক্রোফেজটাই কিন্তু এই যে মাইক্রোগ্লিয়া। তো সে এখানে সাপোর্ট দেয়। তো আঠা মানে কিন্তু এক ধরনের সাপোর্টও, সে মাঝখানে আছে, দুইটা লেয়ারকে সাপোর্ট দিচ্ছে, তাই না? তোমাকে সাপোর্ট দেওয়া মানে কি? তোমার যদি বিপদ হয়, শত্রুর আক্রমণ হয়, আমি তোমাকে বাঁচাবো, এটাও তো একটা সাপোর্ট। তাহলে আমি সবসময় তোমার সাথে লেগে আছি আঠার মতো, তাই না? আঠা মানে যে তরল হইতে হবে তা কিন্তু না, মানুষও হতে পারে আঠা। তো দেখো এখন এই যে উপরের লেয়ারগুলো, আমি এখন এইটা একটু দেখাই। আমি এখন ব্রেকে চলে যাবো, এক্ষুনি ব্রেকে চলে যাবো, জাস্ট এটা দেখাই। তো হাইড্রা বা নিডারিয়া পরের প্রাণী খাবার খেলো। ওকে, খাবারটা যে এখানে চলে আসলো, খাবারটা এখানে পরিপাক হবে, রাইট? যেহেতু এখানে পরিপাক হচ্ছে, তাহলে আমরা এই জায়গাটাকে গ্যাস্ট্রো লিখতেই পারি কি না? এই নালীটাকে পরিপাক হওয়ার পর পুষ্টিগুলো সে কী করবে? এখান থেকে বহন হয়ে সারা শরীরে যাবে। তাহলে আমরা ভাস্কুলার লিখতে পারি, ভাস্কুলার। তাহলে এটা কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ক্যাভিটি মানে গহ্বর, ঠিক আছে? তো এটার আরেকটা নাম হচ্ছে সিলেন্টেরন। কি নাম? সিলেন্টেরন। তোমাদের কিন্তু প্রথম দিনে বলেছি কোয়েল বা সিল। সিল মানে হচ্ছে ক্যাভিটি। কি? ক্যাভিটি, এটা ফাঁকা জায়গা। তো তোমরা যখন আর্থ্রোপোডা পড়বা তখন দেখবা তাদের এই ফাঁকা জায়গার মধ্যে কি থাকে? ব্লাড। কি থাকে? আজকে আসছিল তো ঘাস ফড়িংয়ের রক্তকণিকার নাম কি? হিমোসাইট। খুব ইম্পর্ট্যান্ট। তো ঘাস ফড়িংয়ের দেহে যে ফাঁকা জায়গাগুলো থাকে, ওখানে ব্লাড ঘুরে বেড়ায়, রক্ত ঘুরে বেড়ায়।
তো রক্তই তো বিভিন্ন পুষ্টি কণাগুলোকে সংবহন করে, ঠিক কি না? ঠিক কি না? রক্তকেই তো সংবহন তন্ত্র বলে। তো একবার একটু ভালো করে দেখো তো, সিল শব্দটা যখনই আমরা দিয়েছি তখনই আমরা কিন্তু দেখো ব্লাড বা পুষ্টি সংবহন বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সংবহনের কথা বলতেছি, ঠিক কিনা? তার মানে কোয়েল মানেই হচ্ছে সংবহন। ওকে, এই যে এখানে দেখো এন্টেরন মানে হচ্ছে পরিপাক নালী, গত দিনে বলেছি কিন্তু। গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট মানে কি? পাকস্থলী এবং পরিপাক নালী বিশেষজ্ঞ। তাহলে এন্টেরন মানে কি? পরিপাক নালী। পরিপাক নালীতে যদি প্রদাহ হয় তার নাম কি? এন্টারাইটিস, রাইট? তাহলে সংবহন পরিপাক, যেহেতু এটা একটা গহ্বর তাহলে আমরা গহ্বর দিলাম। উল্টায় দেই একটু, সামনে এনে এটা পরিপাক, সংবহনটা পরে, পরিপাক সংবহন গহ্বর বা সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যাই বলো না কেন ভুল হবে না। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে এন্ট্রি আছে, এটা এই পাশে প্রবেশ করতে পারবে, এই পাশে দেখো বের হওয়ার কোনো উপায় নেই। তাহলে একটা গলি দিয়ে তুমি ঢুকলা, হঠাৎ গিয়ে দেখো তো গলিটার মাথাটা বন্ধ, ওদিকে যাওয়ার পথ নাই, তাহলে আমরা ওইটাকে চোরা গলি বলবো না? তাহলে এইটাকে বলা হয় চোরা গলি বা ব্লাইন্ড গাট। কি বলা হয়? ব্লাইন্ড গাট। এই শোনো, আমি কিন্তু তোমাদের বেসিক অনেক বেশি পড়াচ্ছি, এর একটাই কারণ যে অন্তত তোমরা যেহেতু গ্রুপে আছো, আমাদের বড় গ্রুপে প্রশ্ন পোস্ট দেওয়া হয়েছে আজকের অ্যাডমিশনের, প্রশ্নগুলো খুব সহজ ভুল করে চলে আসে সবাই। তো বেসিক তুমি যদি না জানো, এরকম ডিটেইল সব কিছু না জানো, তুমি চান্স পাবে না। আর 2 বছর ধরে তোমার কি কাজ? একটাই কাজ, তোমার বাপ মা তোমার খাওয়াইতেছে আর টাকা দিতেছে, কি জন্য? এগুলো যেন ভালো করে পড়ো, ডিটেল। মেডিকেলে চান্স পাও, বুয়েটে চান্স পাও, ভার্সিটিতে চান্স পাও, বা স্বপ্নটা ফিল আপ করো, রাইট? তাহলে এগুলো পড়বা না তো কি পড়বা? তোমরা যদি কেউ বলো ভাইয়া কোর্স দেরি হয়ে যাচ্ছে, ক্লাস বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করেন, মনে রাখবা সেদিন আমি তোমাকে ব্লক দিয়ে দেব। কোনো কমপ্লেন নিব না, ব্লক দিয়ে দিব। মনে থাকবে? ব্লাইন্ড গাট। এই যে গাট মানে কিন্তু পরিপাক নালী। গাট মানে কি? স্মল গাট মানে ক্ষুদ্রান্ত, লার্জ গাট মানে বৃহদান্ত, ওগুলো তো পরিপাক নালী। তাহলে এই যে দেখো, এইটাকে বলা হচ্ছে ব্লাইন্ড গাট বা চোরাগলি, পরিপাক নালী। চোরাগলির একটা নাম আছে, ইংলিশে বলা হয় কাল ডি স্যাক। জানো এটা? CUL, কাল DI না ডি হইলে হলো। তোমাদের কি বুঝতে খুব কষ্ট হইতেছে? আচ্ছা, আমি একটু কমেন্ট বক্সটা দেখি। $229, 11 জন গণ। হয় ডেটা শেষ হয়ে গেছে, না হলে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, যেহেতু বুঝতে পারছো তাহলে আমি এখন শেষ করি। এটা একটানে আমরা শেষ করবো এবার, ওকে? তাহলে আমি ওই পার্টটা শেষ করি। এটার নাম কি ছিল? মেসোগ্লিয়া। প্রে স্টুডেন্ট দেখো তো, মেসোগ্লিয়া কি? এগুলো স্রেফ জেলি, রাইট? জেলি মানেই তো আঠা। এদিকে মেসোগ্লিয়াগুলো কি ছিল? জেলি বা আঠা, রাইট? তাহলে এখন বলো তো, তুমি কি বলতে পারো এগুলো কোষ দ্বারা তৈরি? আরে পানি বা তুমি যে জেলি খাচ্ছ, এগুলো কি কোষ? এগুলো কোষ না, এগুলো রাসায়নিক পদার্থ, রাইট? ঠিক কি না? তোমাকে যদি বলে যে তোমাকে পানি দেওয়া হলো বা স্যুপ দেওয়া হলো, এগুলো কি কোষ? হ্যাঁ, এগুলো কিন্তু কোষ না। কোষে যে এগুলো হচ্ছে কোষ, রাইট? তাহলে তুমি কিন্তু বলতে পারো যে এটা যদি মেসোগ্লিয়া হয়, যেটা জেলির মতো, এটা হচ্ছে অকোষীয়। মানে এখানে এগুলো কোষ নয়। কি নয়? জেলিটা কোষ নয়। খুব ভালো করে খেয়াল করো, এটা বারবার তোমাদের ভুল হয়। আমি জানি তোমরা আবার কমেন্টের মধ্যে বলবা ভাইয়া অকোষীয়, এর ভিতর আবার কোষ কেমনে আসলো? আমি শেষ করি নাই। লুক, এগুলো হচ্ছে মেসোগ্লিয়া, যেটা স্রেফ জেলি। জেলি মানে হচ্ছে তরল পদার্থ, ওকে? সেমি লিকুইড আর কি, অর্ধ তরল। তো এগুলোর ভেতরে কোনো কোষ নাই,
2 মাঝে মাঝে দেখা যায় যে এই সব জায়গার ভেতরে এইরকম হচ্ছে কিছু কোষ পাওয়া যায়। কি পাওয়া যায়? বড় করে দেখাইলাম, এইরকম কিছু কোষ পাওয়া যায়, এইরকম কিছু কোষ পাওয়া যায় যেরকম। একটু ভালো করে দেখো, এটা হচ্ছে এমিবার মতো। তাহলে এটা যদি এমিবার মতো হয়, এমিবা যোগ সাইট, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এমিবো সাইট। তাহলে বলো তো মেসোগ্লিয়া কি কোষ দ্বারা তৈরি? না। মেসোগ্লিয়া কি কোষীয় না অকোষীয়? অকোষীয়, মানে সে নিজে কিন্তু কোষ না। বাট মাঝে মাঝে হয় না, আমার বাসায় মানুষ আত্মীয় আসছে, আমি হয়তো বা ধরা যাক আমি খ্রিস্টান বা হিন্দু বা মুসলমান, আমার বাসায় অন্য ধর্মের লোক চলে আসছে, তার মানে কি আমার ধর্ম চেঞ্জ হয়ে গেছে? হয় নাই। তাহলে যতক্ষণ মেসোগ্লিয়া নামটা থাকবে ততক্ষণ কিন্তু সে স্রেফ জেলি, সে কোষ দ্বারা তৈরি না। বাট তার বাসায় মাঝে মাঝে ঘুরতে বা তার বাসায় পাওয়া যায়, কাদের পাওয়া যায়? ভিন্ন ধর্মের মানুষকে। ঠিক তেমনি ভিন্ন ধর্মের কোষ তার বাসায় ঘোরাঘুরি করে। এর মানে এই না তার ধর্ম চেঞ্জ হয়ে গেছে, সে জেলি থেকে কোষীয় হয়ে গেছে, সে নিজে অকোষীয়, রাইট? এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে অকোষীয় স্তরে বা জেলির ভেতরে মাঝে মাঝে এরকম স্নায়ু কোষ দেখা যায়। কি দেখা যায়? স্নায়ু কোষ দেখা যায়, অ্যামিবোসাইট নামক কোষ দেখা যায়, আর যোজক কলা দেখা যায়। আমি স্নায়ু কোষের কথা এখানে লিখি নাই, এটা আমি তাহলে এতে গিয়ে পড়াবো, হাইড্রাতে গিয়ে পড়াবো। অ্যামিবোসাইট পাওয়া যায় এবং যোজক কলা পাওয়া যায়। ওকে, যোজক কলা কি? এই যে যখন আমি পেশিয়াবরণী কোষ পড়াবো তখন আমি বলে দিই। পেশিয়াবরণী কোষ, এগুলো তন্তু আছে কোষের ভেতর থেকে এসে এই যে এখানে চলে আসে, ওইটা হচ্ছে যোজক কলা। তাহলে আপাতত আমরা কিন্তু মেসোগ্লিয়া শেষ করেছি, অ্যামিবোসাইট, যোজক কলা শেষ করেছি। আচ্ছা, এখন বলো তো আমাকে পরিপাক এখানে হয় কি না? তাহলে এটা গহ্বর। তাহলে এই প্রাণীটার বাইরের ত্বক কোনটা? এই কোষগুলো না? তাহলে আমরা এটাকে বলতে পারি না বাইরের? তাহলে এপিডার্মিস। ডার্মিস মানে কি? ত্বক। এপি মানে কি? বহি বা বাইরে, বহিত্বক। তাহলে এটা কি? অ্যান্ডোডার্মিস বা অন্তত্বক। ওকে, আমাদের কিন্তু শেষ হয়ে গেছে, এক লাইনে শেষ হয়ে যাবে। তো আমি যদি এখন বলি যে অ্যান্ডোডার্মিসকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস, পাপ হবে? পাপ হবে। কেন গ্যাস্ট্রোডার্মিস আমি বললাম? এনি আইডিয়া? ইয়েস, গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক, ডার্মিস মানে ত্বক। তাহলে এই ত্বকগুলাই দেখো এই যে সামনে আছে, এদের পরিপাকের সাথে অংশ নেয়, কারণ এই কোষের ভেতর থেকে এনজাইম ক্ষরণ হয়ে এখানে আসে। তাহলে এই কোষগুলো এনজাইম পরিপাকে অংশ নিল কি না? নেওয়ার জন্যই অ্যান্ডোডার্মিসের কোষগুলোকে মাঝে মাঝে গ্যাস্ট্রোডার্মিস বা পরিপাকের ত্বক বলা হয়। ওকে, বাইরেগুলোকে আমরা পরিপাক ত্বক বলতে পারি। তাহলে এখন বলো তো, একটা লেয়ার, দুইটা লেয়ার, তাহলে এই প্রাণীটার কয়টা কোষ স্তর হলো? 2টা। তাহলে আমরা ডিপ্লোব্লাস্টিক বলতে দোষ আছে? এখন বলো, ডিপ্লোসাইটিক হওয়ার কথা ছিল, তাই না? ডিপ্লো মানে 2, সাইটিক মানে কোষ, ঠিক কিনা? তো কেন আমি ডিপ্লোব্লাস্টিক বললাম? দেখো, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ, ডিপ্লো মানে হচ্ছে 2, তাহলে 2 স্তরের অপরিণত কোষ। এই যে একটা, এই যে একটা, এরা তো কোনো না কোনো কালে মায়ের পেটে ছিল, ছোট ছিল, তাহলে তখন এরা তৈরি হয়েছিল বলে তখন থেকে আমরা বলতে পারি যে এরা ডিপ্লোব্লাস্টিক। জন্মের সময় যে বাপ মায়ের পেট থেকে জন্ম নিয়েছে সেই মায়ের তো তোমার মা, রাইট? বুড়া হওয়ার পরেও কিন্তু সেই তোমার মা। তাহলে এরা এখনও হয়তো বা সাইট কাজ করতেছে বা পরিণত কোষ, আগে তো ব্লাস্ট বা অপরিণত কোষে ছিল, ঠিক কিনা? কি পড়া শেষ? তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি, দিয়ে আমি ব্রেকে চলে যাচ্ছি 5 মিনিটের, তোমরা লিখবা। এইটার কোনো পড়ার দরকার নাই, বৈজ্ঞানিক নাম পড়ার দরকার নেই। তারপরেও যারা একটু মানে মিস করতে চাও না, 25-এ 25টা, 30-এ 30টা বা 32-এ 32টাই পেতে চাও অ্যাডমিশন পরীক্ষাতে, তাদের ক্ষেত্রে বলে রাখি সব পড়তে হবে, সব, প্রত্যেকটা লাইন পড়তে হবে। বেসিক জানলে তোমার কেউ আটকাবে না, কারো বাপের ক্ষমতা নেই।
এপিডার্মিস, আর হচ্ছে অ্যাক্টোডার্ম। এন্ডোডার্মিস, আচ্ছা আমি শুধু হচ্ছে উপরেরটা দিই। এইটা কি? এপিডার্মিস এবং অ্যাক্টোডার্ম দুইটার মধ্যে পার্থক্য কি? খুব দ্রুত কমেন্টের মধ্যে লেখো, 5 মিনিট পর আসতেছি। সবাই একটু হাঁটাহাঁটি করো।
আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আমি রেখে দিলাম, তোমরা এই প্রশ্নটা নিয়ে সার্চ করবা, সার্চ করে গ্রুপের মধ্যে পোস্ট লিখবা 1-2 লাইনের মধ্যে, কারণ এটা বোঝানোর মতো সময় এখন আমার হাতে নেই। আমরা কিছুক্ষণ আগে নিডারিয়া শেষ করেছি, রাইট আতাউল্লাহ? নিডারিয়া পর্বে কিন্তু 2-3টা শব্দ আছে খুব ইম্পর্ট্যান্ট। এই শব্দগুলো আমি একটু তোমাদের বলি, যেমন নিডোব্লাস্ট, নিডোসাইট এবং নেমাটোসিস্ট। তো এইটা আমি পড়াচ্ছি, তোমাদের কাজ হলো ক্লাস শেষ করেই হাইড্রা অংশটুকুতে গিয়ে এই পার্টটুকু পড়া। কি কতটুকু পড়া দেখবা এখনই, সরি হাইড্রা না থাকুক এই জিনিসগুলো দেখতে তো সমস্যা নাই, ঠিক আছে? তো আমি একটা ছবি অ্যাড করি, সেটা হলো এটা একটা হাইড্রা, ওকে? হাইড্রার আমরা একটা পার্ট নেই, শরীরের হচ্ছে এই এখান থেকে একটু একটু কোষ নিলাম, ঠিক আছে? তো কোষ নেওয়ার পর দেখা গেল যে ওখানেও দ্বিস্তরী, এগুলো কোষ। এই যে মাঝখানে মেসোগ্লিয়া থাকবে, এখানে এদিকেও দ্বিস্তরী, রাইট? তো বলে রাখি, ধরা যাক এই যে কোষের স্তরটা দেখছে, এইটা 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 এইটা, এগুলো হচ্ছে অন্তত্বকের কোষ, অ্যান্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, এগুলো হচ্ছে বাইরের, ওকে? তো এগুলোকে বলে পেশি আবরণী কোষ। যেহেতু আবরণ তৈরি করছে এই জন্য আবরণী কোষ, পেশি তন্তু থাকে বলে এদেরকে পেশি আবরণী কোষ বলে, ওকে? এটা সংকোচন প্রসারণ ঘটায় আর কি। লোক এদিকে, তো এখানে এরকম কিছু কোষ থাকে, তাই না? যদি কোনো একটা প্রাণী এই যে এখানে আসে, এসে লাগে, এই যে দেখো ট্রিগারটা লাগলে ভেতর থেকে একটা সাই করে একটা সুতা বের হয়ে যায়, গিয়ে প্রাণীটাকে বিদ্ধ করে। প্রাণীটা মারা যায়, তখন এই করে কি ওটাকে খায় কর্ষিকা দিয়ে, এই যে এগুলোতে ধরে ধরে ভেতরে ঢোকায় খায়। তো এখন আমি একটু ব্যাখ্যা করি, এই চিত্রটা আমি কোষটাকে এখানে নিয়ে আসলাম। যেহেতু এটা কোষ, তাহলে এখানে একটা নিউক্লিয়াস থাকবে, এগুলো সাইটোপ্লাজম, রাইট? এই কোষের ভেতরে থাকে থলি, খুব স্পেশাল জিনিস। কোষের ভেতরে কি থাকে? থলি, স্যাক বা থলি। আমাদের স্কিনে মাঝে মাঝে থলি হয় না, নরম, ভেতরে ওই চর্বি থাকে, আমরা এটাকে কী বলি? টিউমার বলি বা সিস্ট বলি, রাইট? তাহলে এটাকে আমরা সিস্ট বলতে পারি কি না একটু পরে বলি। তাহলে এখানে একটা হচ্ছে ট্রিগার, থলির মাথাটা এরকম, সুতা একটা আছে, পেঁচানো থাকে আর কি শরীরের ভেতরে। এখানে ঢাকনি থাকে। প্রিয় স্টুডেন্ট দেখো, নিডোব্লাস্ট, এদিকে ব্লাস্ট মানেও কোষ, সাইট মানেও কোষ। তাহলে এই দুইটা দ্বারা কোষ বোঝাচ্ছে, রাইট? তাহলে কোষ বোঝাতে গেলে কী হবে? সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, বাকি সব কিছু থাকবে। তাহলে পুরোটাই কি? নিডোব্লাস্ট বা নিডোসাইট, ওকে? পুরোটাই খুব ভালো করে দেখো। তাহলে যদি কখনো বলি নিডোব্লাস্ট বা নিডোসাইট কি, এটা একটা কোষ। ব্লাস্ট কি? অপরিণত কোষ। সাইট কি? পরিণত কোষ, ওকে? অপরিণত আর পরিণতর মধ্যে পার্থক্য কি? ব্লাস্টগুলা ইনঅ্যাক্টিভ, এখনও মেচিউর হয় নাই, কাজ করে না। সাইটগুলো অ্যাক্টিভ, মানে মেচিউর হয়ে গেছে এরা, ওকে? তো একটু দেখো ভালো করে। তো এই নিডোব্লাস্টটা বড় হওয়ার পর ধরো যাক এটা নিডোসাইট হয়েছে, মানে ধরো এটাই নিডোব্লাস্ট, ওকে? তাহলে এই দেখো শরীরের ভেতরে একটা জিনিস আছে, স্পেশাল জিনিস, সেটা হলো এটা হচ্ছে সিস্ট বা থলি। এই যে থলিটা দেখতে পাচ্ছ, এখানে বিষ থাকে, হিপনোটক্সিন নামক তরল, তাই না? আজকে আসছিল না মেডিকেল অ্যাডমিশনে, কিন্তু আজকে এই প্রশ্নটা আসছিল। হিপনোটক্সিন নামক তরল থাকে। তাহলে এখন যখন একটা প্রাণী এখানে চলে আসবে, এই ট্রিগারটা সেই প্রাণীর সাথে লাগবে, লাগার সাথে এর ভেতরে একটা চেঞ্জ হয়, যান্ত্রিক রাসায়নিক চেঞ্জ, রাইট?
চেঞ্জ হওয়ার ফলে কি হয়, এই যে থলিটার গায়ে যে পেঁচানো যে সুতাটা আছে ভেতরে কিন্তু সুতাটা কিন্তু সুইয়ের মতো আর কি, ভেতরে একটা ছিদ্র আছে, সাই করে বের হয়ে যায়। এই যে এখান থেকে খুলে লাগলো এটা, এই ঢাকনাটা যাবে এরকম খুলে, তাহলে এই যে এখান থেকে যে পেঁচানো সুতাটা ছিল এরকম বের হয়ে চলে যায়। তাহলে এটার ভেতর যে বিষগুলো আছে এই পাশে বের হয়ে ওই প্রাণীটার গায়ে বিদ্ধ করে। দেখছো? তাহলে দেখো খুব স্পেশাল জিনিস। আমরা এতক্ষণ পড়েছি নিডারিয়া, এখন আমরা দেখতেছি তাহলে এই প্রাণীটা নিডারিয়া পরের প্রাণী, তার এটা ত্বকের মধ্যে দেখো এই যে কাঁটা আছে, এই যে কাঁটা দেখছো, কিটা কাঁটা, এটার নাম কিন্তু নিডোসিল। কি নাম এটা? নিডোসিল, রাইট? তো আমি এখন একটু বলি নিডারিয়া। এই যে দেখো দুইটা পার্ট আছে, নাইট জোগারিয়া। নাইট শব্দের অর্থ কিন্তু নিডেল, ডাবল ডি এল ই আছে বইয়ের মধ্যে, এটা রাইট শব্দ, বাট আমি ডাবল ডি এল ই দিয়ে রেখি নিডেল, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে নিডারিয়া মানে কি? নিডেল, আরিয়া মানে সংযুক্ত, তাহলে তার শরীরে নিডেল বা কি আছে? কাঁটা আছে। আসলে সূচ হওয়ার কথা ছিল, সূচযুক্ত বা সুইযুক্ত শরীর। ওকে, তাহলে নিডারিয়া শব্দের অর্থ কি? যার শরীরে সুইযুক্ত আছে। বইয়ের মধ্যে লেখা আছে রোম বা কাঁটা, রোম কাঁটাযুক্ত প্রাণী। ক্লিয়ার এই পর্যন্ত? তো এই যে দেখো সেটা, এটা একটা সিস্টের ভেতরে বিষ, এই বিষটা এই সুইটাতে বের হয়ে যায়। তাহলে এটা মানে হচ্ছে কাঁটা, এটাও এক ধরনের কাঁটা, নিডেল। ওকে, তো আমি আসলে বলতে চাচ্ছি কি, যে এই কোষটার নাম হচ্ছে নিডোব্লাস্ট বা নিডোসাইট। এই কোষের ভেতরে এরকম একটা সিস্ট আছে, আর এদিকে এরকম একটা নিডেল আছে, সুতা আছে, সুতার মতো আর কি। তো দেখো সুতা মানে হচ্ছে নেমাটোস, নেমাটোহেলমিনথিসের বা নেমাটোডা শব্দ অর্থ কিন্তু সুতা। এটা হচ্ছে নেমাটোস, এটা সুতা। আর এই যে দেখো তার মাথায় সিস্ট আছে, সিস্ট। তাহলে পুরো নাম কি হলো? নেমাটোসিস্ট। এ পর্যন্ত ঠিক আছে? তাহলে দেখো এইটা শুধু মনে রাখবা যে নেমাটোসিস্টটা কোথায় থাকে? নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষের ভেতরে থাকে। ওকে, শেষ, এই চ্যাপ্টারের পড়া শেষ। তো এখানে আমি আরেকটা জিনিস বলি, কি লিখলাম? প্লানুলা, এই শব্দটা চেনো আতাউল্লাহ? প্লানুলা। দেখো এটা একটা লার্ভা, নিডারিয়া পরের প্রাণীতে দেখা যায়। ওকে, ছোটোবেলায় বাচ্চা কাচ্চারা কি ছোটাছুটি করে না? তো লার্ভা তাহলে ছোটাছুটি করে বা সচল থাকে, তাহলে এটা মুক্ত সাঁতারু। ওকে, তো প্লানুলা শব্দের অর্থ কি? প্লেন। প্লেন মানে কি? সমতল। সমতল মানে কি? চ্যাপ্টা। তাহলে এটা একটা চ্যাপ্টা, দেখতে আসলে এরকম। বোঝা গেল? এটা হচ্ছে একটা লার্ভা, দ্বিপ্রতিসম, ফ্ল্যাট। ফ্ল্যাট মানে হচ্ছে পাতলা, নিজে নিজে সাঁতার কাটতে পারে। এই লার্ভাটা দেখা যায় নিডারিয়া পরের প্রাণীদের। ঠিক আছে, তাহলে আমরা এই পর্বের সবগুলো মোটামুটি শেষ করছি। এখানে আর কোনো পড়া নাই এক্সট্রা। ডান। ওকে, তোমরা কি লাইনে আছো? তোমাদের সাথে কি গল্প গুজব করা লাগবে না ঘুমায় যাইতেছো? গল্প গুজব করতে হবে?
নেমাটোসিস্ট ব্যাটারি কি, ব্যাটারিতে যেমন অনেকগুলো কোষ একসাথে অনেক থাকে, সেল থাকে না ব্যাটারিতে, ঠিক তেমনি ওই কোর্সিকাটায় তো নড়াচড়া করে। তাহলে আমরা কি করব, এই যে নিডোসাইড যে কোষগুলা বা নেমাটোসিস্টগুলো সবথেকে বেশি রাখবো কোর্সিকাতে। তো এত বেশি থাকে মাঝে মাঝে থোকা 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 হয়ে থাকে, তো তখন আমরা ওইটাকে বলি অনেকগুলো সেল বা একটা ব্যাটারি। ঠিক আছে, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস। একজন প্রশ্ন করেছিল, ভাইয়া চ্যাপ্টার শুরুর দিকে তো অনেকগুলো টপিক আছে, ছোট ছোট টপিক, অঞ্চলায়ন, খণ্ডকায়ন, সিলম, ভ্রূণ স্তর পড়াবেন না? সব চলে আসবে, চিন্তার একদম কারণ নেই। আমি তোমাদের শেখাবো কিভাবে প্লানুলাকে ভেঙে লিখেছি প্লেন। প্লেন মানে হচ্ছে সমতল বা প্লেটের মতো পাতলা একটা জিনিস। কি ধরনের গল্প বলা যায় আতাউল্লাহ? বলো, তোমার কোনো প্রিয় গল্প আছে? তোমাদের সাথে তো অনেক গল্প করছি, তোমাদের সাথে তো গল্প করতাম প্লট নিয়ে, তাই না? তার আগে তো গল্প করার সুযোগ ছিল না, শুধু বায়োলজি পড়াইছিলাম। আচ্ছা, পড়াতে পড়াতে আমার মনে পড়বে, সাথে সাথে আমি শুরু করবো, ঠিক আছে? তো দেখো, প্লাটিহেলমিনথিস হচ্ছে 3 নম্বর পর্ব। ওকে, 3 নম্বর পর্ব কিন্তু খুব স্পেশাল। কেন স্পেশাল একটু পরে আমি পড়াবো। তো এর আগে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি কি কি আছে এই পরের প্রাণীতে। এক, মনে রাখতে হবে এইভাবে বর্ণগুলো দ্বারা। তোমাদের টিফিনে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি, কিভাবে মনে রাখতে হয়। প্লা, দেখি টিফিনটা দাও, আমি নিজেই ভুলে গেছি। প্লা, টি, হে, ল, মি, ন, থি, স। রাইট, প্লাটিহেলমিনথিস। তো এর হচ্ছে কি কি আছে আমরা দেখব। 1 নম্বর দেখো, প, প্লা দ্বারা শুরু হয়েছে, প দ্বারা শুরু হয়েছে, তাহলে মনে রাখবা এরা হচ্ছে পরজীবী। পরজীবী মানে কি? অন্যের উপর নির্ভর করে, অন্যের থেকে হচ্ছে পুষ্টি টুষ্টি বিভিন্ন জিনিস নেয়, অন্যের শরীরের উপরে বংশবৃদ্ধি করে, বাট অন্যের ক্ষতি করে। কিছু বুঝলা? এই কথাটা কিন্তু বলতেই হবে। আরেকজনের শরীরের উপরে তার জীবনের একটা চক্র ঘটে, রাইট, এবং তার ক্ষতি করে। তুমি যদি ক্ষতি করে শব্দটা না লেখো তাহলে কিন্তু তুমি পরজীবী বোঝাইলা না। পরজীবী। 2 নম্বর হচ্ছে পরিপাকনালী। আর একটা প থেকে হচ্ছে পরিপাক তন্ত্র। আর যারা আমার মতো একটু আতেল, না আমার মতো না, আতাউল্লাহর মতো আতেল, তারা এখানে মনে রাখবো প্যারেনকাইমা। প দিয়ে হচ্ছে এই 4টা শব্দ, পরজীবী, পরিপাকনালী, পরিপাকতন্ত্র, প্যারেনকাইমা। ওকে, হে, হেতে হচ্ছে হুক, হুক বা চোষক বা উভয়ই, মানে এদের হুক থাকে শরীরে, মুখে চোষক থাকে চুষে খাওয়ার জন্য, কিংবা ও দুইটাই থাকে। হুক দ্বারা কি করে? আটকে থাকে, তোমার শরীরে এরকম করে আটকে থাকবে। কেন থাকবে একটু পরে বলছি, খুব ইন্টারেস্টিং। ল, ল থেকে হচ্ছে লার্ভা। মি, মিতে হচ্ছে মেজেনকাইম। ন, নতে হচ্ছে নরম দেহি। থিতে কিছু নাই, শতে আছে। এক হচ্ছে শিখাকোষ, খুব ইম্পর্টেন্ট টপিক। শ্বসনতন্ত্র, দেখা যাচ্ছে মুহিব।
সংবহনতন্ত্র। ওকে প্রিয় স্টুডেন্ট, এই পর্যন্ত তো বুঝতে পারছো আমি কী কী লিখছি। এখন এক এক করে আমি তোমাদের ব্যাখ্যা করি। প্রথম কথা হচ্ছে প্লাটিহেলমিনথেসিস পর্বের প্রাণীগুলো হচ্ছে পরজীবী। পরজীবী মানে হচ্ছে তোমার শরীরে থাকবে, জীবনচক্র একটা ঘটবে তোমার শরীরে এবং তোমার ক্ষতি করবে। ক্লিয়ার? মিথজীবীদের ক্ষেত্রে কি, তোমার শরীরে থাকবে, তুমি উপকৃত হবা তার দ্বারা, সে তোমার দ্বারা উপকৃত হবে, কেউ কাউরে ক্ষতি করবে না। T9 টি কি থেকে হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। একটু পরে বলছি। তাহলে আমরা পরজীবী শব্দটা কিন্তু শিখে ফেলছি। ক্লিয়ার? এবার চলে আসি আমরা একটা ছবি আর্ট করি। এটা হচ্ছে একটা প্রাণী, যে প্রাণীর এইটা হচ্ছে পরিপাক নালী। একটু ভালো করে খেয়াল করো, আমাদেরও পরিপাক নালী আছে, কিন্তু আমাদের পরিপাক নালীর পাশে কি আছে? কোথাও একটা হচ্ছে যকৃৎ আছে এরকম, তাই না? কিংবা এখানে হচ্ছে আমাদের লালা গ্রন্থি আছে কি না? কিংবা আমাদের এখানে একটা কি আছে? অগ্নাশয় আছে। একটু ভালো করে দেখো, পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি দুইটা মিলে কি পরিপাক তন্ত্র, ঠিক কি না? তো একটু ভালো করে দেখো, এদের শুধু পরিপাক নালীটা আছে, পরিপাক গ্রন্থিগুলো যে এগুলা নাই। না থাকার জন্য আমরা কি বলবো? এদের পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি নাই। তাহলে এইটা আছে, এইটা নাই, তাহলে দুইটা মিলে যে তন্ত্র গঠন করতো সেটা কি এখন সম্পূর্ণ হইল? না, অসম্পূর্ণ। এই যে পরিপাক তন্ত্র হচ্ছে অসম্পূর্ণ। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি কেন পরিপাক তন্ত্র অসম্পূর্ণ, বলতে পারবা? ইজি টোকে। এই হাবিবুর রহমান মুন্না, পড়তেছো বুয়েটে, ক্লাস করতে তোমাকে বায়োলজি ইন্টারের, খুব ফানি না? মজা পাইতেছ? লুক, তা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এবার চলে আসি ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে এবার দেখো, শব্দটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। এই যে ব্লাস্ট শব্দটা যখনই এসে তখন কিন্তু আমরা অপরিণত কোষের কথা ভাবতেছি, রাইট? অপরিণত কোষ যখন ভাবতেছি তার মানে এটা হলো জীবনের শুরুর দশা, রাইট? তাহলে একটা মানুষের বলো আর কৃমির বলো, জীবনের শুরুর দশা কি? এটা একটা শুক্রাণু, এটা একটা ডিম্বাণু, দুইটা মিলে যুক্ত হলো জাইগোট। জাইগোটটা ধীরে ধীরে কী হবে? অনেকগুলো কোষ তৈরি করবে। কোষগুলো কি করবে? এবার তিনটা স্তরে ভাগ হবে। একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, আর একটা হচ্ছে মেজোডার্ম, রাইট? ঠিক কি না? আমাদের তো তাই হয়েছে। তো মনে রাখবা 3 নম্বর পর্বের আগের পর্ব কি ছিল? নিডারিয়া। ডিপ্লোব্লাস্টিক ছিল না, দ্বিস্তরী, মানে অ্যাক্টোডার্ম ছিল আর অ্যান্ডোডার্ম ছিল। এই যে দেখো তার পরের পর্ব, এটা তো আরেকটু উন্নত হয়েছে। তাহলে তাদের কয়টা পর্ব? ডার্ম থাকবে 3টা। ওকে, এই জন্য বলা আছে ট্রিপ্লোব্লাস্টিক বা 3 স্তরী। তাহলে স্তর নিয়ে একটু বলি আমি তোমাদের। পর্ব কয়টা? পর্ব কয়টা? এই মেজর পর্ব 9টা। মেজর পর্ব 9টা, আর টোটাল পর্ব কয়টা? সাবাস, 33টা। তো মেজর পর্বগুলোর দিকে একটু খেয়াল করে দেখো। মনে রাখবা ভ্রূণের স্তর একতে হচ্ছে এরা 1 স্তরী, 2 নম্বর পর্ব হচ্ছে দ্বিস্তরী, 3 নম্বর পর্ব হচ্ছে ত্রিস্তরী, 4 নম্বর পর্ব হচ্ছে ত্রিস্তরের উপরে তো আর কিছু নাই। তাহলে এরাও ত্রিস্তরী, এরাও ত্রিস্তরী, এরাও। তাহলে মনে রাখা খুব কঠিন। এটা আসছিল এর আগের বার মেডিকেল এডমিশনে, আসছিল না? স্তর থেকে আসছিল, সিলোম থেকে আসছিল, রেডুলা থেকে আসছিল, ঠিক কি না? এই চ্যাপ্টারে তো এই 3-4টা প্রশ্ন আসছিল। তো প্রিয় স্টুডেন্ট দেখো, এইভাবে মনে রাখবা। 1 নম্বর পর্বে 1 স্তরী, মানে ভ্রূণ থেকে যখন তাদের শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়েছে
তখন অনেকগুলো কোষ তৈরি হয়েছে, এই কোষগুলো একটা স্তরে সজ্জিত হয়েছে, হওয়ার পর ওখান থেকে তার একটা প্রাণী হয়ে গেছে। তার পরের পর্বের ক্ষেত্রে দুইটা, দেখছো না আমরা দেখালাম না নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে মাঝখানে মেসোগ্লিয়া, এই পাশে একটা কোষের স্তর, এই পাশে একটা কোষের স্তর তাদের শরীরে, রাইট? আর আমাদের ক্ষেত্রে এই যে দেখো বাইরে চামড়া, তার ভেতরে পেশি হাড্ডি, ঠিক কিনা? আবার দেখো বাইরে চামড়া, এর ভেতরে কি পেশি এবং হাড্ডি, তার ভেতরেই পরিপাকনালী, পরিপাকনালী কি অ্যান্ডোডার্ম, হাড্ডি এবং চামড়া কি মেসোডার্ম, আর স্কিন কি অ্যাক্টোডার্ম। তাহলে 3টা স্তর তো পেলাম আমরা আমাদের শরীরে, এটাই হচ্ছে ত্রিস্তরী। কঠিন কিছু? কঠিন কিছু না। তাহলে 1 নম্বর 1 স্তরী, 2 নম্বর 2 স্তরী, 3 নম্বর থেকে বাকি সব ত্রিস্তরী। প্রশ্ন হতে পারে 2 নম্বর পর্ব কি 1 স্তরী, 2 স্তরী, ত্রিস্তরী? কোনোটি নয়, দ্বিস্তরী। 7 নম্বর পর্ব কি ত্রিস্তরী, কারণ 3 থেকে সবই কি ত্রিস্তরী। এবার একটু দেখো 1 নম্বর পর্বে আমি 1 স্তরী বলেছি। আচ্ছা, কেউ যদি টাক হয়, তার মাথার মধ্যে যদি একটা চুল থাকে, তাহলে সে কি বলবে যে চুলটা আঁচড়ালাম না, এলোমেলোই থাক। একটা মানুষ টাক, তার চুল কয়টা? একটা। সে যদি এখন পার্ট নেয়, না আজকে আর চুল আঁচড়াবো না, এলোমেলোই থাক, হবে? একটা চুল এলোমেলো হয়? এই আমার তুমি কি দেখাও, দুবাই যাব সালমান খানের মতো। এখন দেখো এখানে, তাহলে 1 স্তরী বলে আসলে পৃথিবীতে কিছু নাই। এই কোষগুলা ঢিলা ঢালাভাবে সজ্জিত, মানে সবগুলো দলা পাকায় বসে আছে, স্তর নাই কিন্তু। তাহলে এটা হচ্ছে স্তরবিহীন। মনে থাকবে, অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন আসে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। তাহলে এখন আমি একটু মিশাই দিই। ট্রিপ্লোব্লাস্টিক শব্দটা শেষ। প্যারেনকাইমা থেকে একটু বলি, একটু ভালো করে দেখো। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা, এগুলো হচ্ছে ফাংশনাল কোষ। কি কোষ? ফাংশনাল বা সক্রিয় কোষ। যেমন আমাদের যদি আমি লিভারটা বা ফুসফুসটা বের করে নিয়ে আসি, দেখা যায় মোটামুটি সবগুলো কোষই একই ধরনের, তাই না? এরা কাজ করতেছে। তো এই কোষগুলোকে বলে প্যারেনকাইমা বা মাতৃকোষ। ক্লিয়ার? তো প্যারেনকাইমা নিয়ে আমরা বিস্তারিত পড়বো যদি সুযোগ পাই আমরা কখনো, বোটানিতে গিয়ে একটু পড়া আছে এটাতে, ওখানে আমরা প্যারেনকাইমা পড়বো। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? হে। এই প্রাণীটার এখানে হুক থাকে। আচ্ছা, হুকটা কেন রাখতে হয় বলো তো? কেন? তোমরা একটু কমেন্টে বলো তো, কেন এদের মুখে হুক আছে? হুক থাকলে সুবিধা কি? এনি আইডিয়া? এই হুক দ্বারা রক্ত শোষণ করে। গেছো, কাছাকাছি গেছো। আটকে থাকার জন্য পোষক দেহে লেগে থাকবে। তুমি যেটা বলছো ঠিক আছে, ওটা রাইট। নতুন কিছু খাবার চষার জন্য, আরে চোষক তো আছে, সে চুষবে, সাকার যেটা আর কি, সে রক্ত চুষে খাবে। তাহলে হুকের কাজ কিন্তু চুষে খাওয়া নয়। একটা জিনিস দেখো তো তোমরা ভালো করে, তোমাদের পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলো তো পেঁচানো, এমনি জিলাপির পেঁচ তোমাদের, এগুলো হচ্ছে নাড়ি ভুড়ি। তো একটা হচ্ছে এই পাশ দিয়ে সবসময় তো পানি যাচ্ছে, খাবার যাচ্ছে, তাই না? তো শরীরের ভেতরে যদি হেলমিনথিস মানে হচ্ছে কৃমি, আরও যদি আমি সঠিকভাবে বলি হেলমিনথিস শব্দের অর্থ, সেটা হচ্ছে ইন্টেস্টিনাল পরজীবী, মানে পরিপাক নালীর ভেতরে যে পরজীবী থাকে তাদেরকে বলা হয় হেলমিনথিস। তাহলে হেলমিনথিস শব্দের অর্থ হচ্ছে কৃমি। কৃমি মানে কি? যারা পরিপাক নালীর ভেতরে থাকে এবং পরজীবী। তো দেখো, এই পাশে যাচ্ছে পানি, এই পাশে যাচ্ছে খাবার, তাহলে এখানে একটা প্রাণী থাকতে পারবে সবসময় ফ্লোর মধ্যে আছে, এবং এই পেশিগুলো কিন্তু সবসময় কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। তাহলে তোমাকে এখানে যদি টিকে থাকতে হয়, তাহলে তুমি কি করবা? এই যে হুকগুলো দ্বারা আটকে থাকবা। হুকটা দ্বারা যখন ওখানে খামচায় ধরবা, ওখান থেকে চুয়ে 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 ব্লিডিং হবে। ব্লিডিং যখন হবে, তখন কী হবে? সে ওই রক্তগুলোকে খাওয়া শুরু করবে, ঠিক না? তাহলে হুক দ্বারা আটকে থাকে, চোষক দ্বারা খায়। মাঝে মাঝে এমনও হয় যে তাদের গায়ের তলটায় যে এরকম লেগে আছে, চুষে খাইতেছে। তল দ্বারাও কিন্তু তারা পুষ্টি নিতে পারে। কিছু বুঝলা?
তো আরেকটা কথা বলি, তো যার শরীরে কৃমি আছে, ব্লিডিং হচ্ছে এখানে অনেক 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 ব্লিডিং, কৃমি তো আর একটা দুইটা থাকে না। তো ব্লিডিং যখন হইতেছে তাহলে এই মানুষটা কি রক্ত স্বল্পতা দেখা দিবে না? রক্ত স্বল্পতা মানে কি? চোখের ভেতর সাদা হবে, শরীর ফ্যাকাশে হয়ে যাবে এবং শরীর দুর্বল হবে। রক্ত কম মানে অক্সিজেন কম, অক্সিজেন কম মানে কোষে পুষ্টি কম যাচ্ছে, কোষে পুষ্টি কম যাচ্ছে মানে এটিপি কম তৈরি হচ্ছে, এটিপি কম তৈরি হওয়া মানে কি? শরীর দুর্বল। তাহলে কি দাঁড়াবে? মাথা ঘুরে উঠবে, রাইট? এই ঠিক কিনা? তো এই ক্ষেত্রে বলে রাখি যে 6 মাস পর পর অবশ্যই কৃমির ওষুধ খাওয়া। সব ভুলে যাওয়া, কিন্তু কৃমির ওষুধ খাওয়া 6 মাস পর পর। আবার ফ্যাকাশে এবং দুর্বল, মাথা ঘুরে ওঠে দেখে আবার ভাববা না যে কৃমি হয়েছে। এইডসের পড়া একদিন পড়াইলাম, স্টুডেন্ট বলতেছে ভাইয়া তো আমার এইরকম লক্ষণ আছে। এইডসের জন্য তো অনেকগুলো ছড়ানোর মাধ্যম আছে, তুই কোনটা করছিস ক ভালো করে, কারণ তোরে তো আমার বিশ্বাস হয় না, তোর চোখ মুখ দেখে আমার অপরাধী মনে হয়। ভাই আমি তো সেলুনে শেভ করতে গেছিলাম। আচ্ছা, লার্ভা। প্রিয় স্টুডেন্ট দেখো, আমি তাহলে দেখি কি কি লার্ভা দশা আছে, শব্দগুলো দিই। এর লার্ভা দশা নিয়ে তেমন কিছু বলা নাই, তারপরে বলি। এরা হচ্ছে ডিম দেয়, ডিম ফুটে এরম লার্ভা টার্ভা বের হয়, ঠিক আছে? তাহলে এদের লার্ভা দশা আছে জীবনচক্রে, আর কিছু পড়ার দরকার নেই। মেজেনকাইম, এই যে মেজো মানে মাঝখানে, মানে এটা একটা কোষ, এটা একটা কোষের স্তর, এটা একটা কোষের স্তর। তাহলে মেজেনকাইম মানে হচ্ছে এই যে অ্যান্ডোডার্ম এবং এর মাঝখানে এগুলোতে তরল থাকে, ঠিক আছে? ওকে, মেজেনকাইম এটা তরলের মতো মাঝখানে থাকে, নরম দেহি। কৃমি যদি লোহার মতো শক্ত হইতো তুমি বাঁচতা না। থিতে কিছু নাই। শতে হচ্ছে, দেখো প্রিয় স্টুডেন্ট আমি তোমাদের দুটো প্রশ্ন দিই। শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র, এদের শ্বসনতন্ত্র নাই, সংবহনতন্ত্র নাই, বাঁচে কিভাবে? বাঁচে কিভাবে এরা আমাদের পেটে? এরা তো প্রাণী, এদের অক্সিজেন লাগবে না? লাগবে কি না বেঁচে থাকার জন্য? বলো তো খুব দ্রুত, আমি দেখি পারো কি না। এনি আইডিয়া? বুঝি নাই। আচ্ছা, আমাদের রক্ত খেলো তাতে লাভ কি? ওরে খাইছে। দেখো, এ তো আমাদের পেটের মধ্যে আছে, খুব ইন্টারেস্টিং। দেখো প্রাণীগুলারে নিয়ে তুমি যত পড়বা, ওটা কৃমি হোক কিংবা অতি ক্ষুদ্র কোনো প্রাণী হোক, মজা। এই প্রাণীটা থাকে তোমার পেটের মধ্যে। দেখো, যেহেতু তোমার পেটের মধ্যে খাচ্ছে কি? রক্ত। রক্ত খেলে কি পাচ্ছে? অক্সিজেন পাচ্ছে, পুষ্টি পাচ্ছে। এইটা যদি সে অলরেডি পেয়ে যায়, তাহলে দেখো তার কোষের ভেতরে অক্সিজেন আসলো, পুষ্টিও আসলো, তাই না? পুষ্টি থেকে সে এটিপি নিল, শেষ। বজ্র পদার্থ কি এটার উৎপন্ন হবে? সুযোগ নেই, তেমন বজ্র পদার্থ উৎপন্ন হবে না। অক্সিজেন খাইলো, হইল কি? কার্বন ডাইঅক্সাইড, ঠিক কিনা? তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কী হবে? এই শরীর দিয়ে বের হয়ে যাবে। তাহলে এটা কি? আজকে কিন্তু আসছিল ভর্তি পরীক্ষায়, তাই না? যে অ্যালভিওলাস এবং রক্তনালীর ভেতরে অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড ছিল, এটা অক্সিজেনের বিনিময় কীভাবে হয়? রাইট, ব্যাপন প্রক্রিয়ায়। সরি, ডিফিউশনের বাংলা কি? তারা উস্তাদরে আজকে বাংলা ইংরেজি শিখাইতে চাস? দেখো, কার্বন ডাইঅক্সাইডটা ত্বক দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, যার ত্বক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তার কি আর ফুসফুসের দরকার আছে? তাহলে এর কি আমাদের মতো ফুসফুসের দরকার আছে? নাই। আচ্ছা, যে প্রাণীটা সরাসরি মানুষের রক্ত থেকে অক্সিজেন পাচ্ছে এবং পুষ্টি মানে সরল খাবারটা পাচ্ছে, তার কি এর পরিপাকের দরকার আছে?
পরিপাকের যদি দরকার না থাকে তাহলে তার কি পরিপাক গ্রন্থির দরকার আছে? আমরা তো বড় বড় খাবার খাই বলে আমাদের তো এনজাইম আসে বিভিন্ন গ্রন্থি থেকে, এর কি দরকার আছে? নাই। এবার ক্লিয়ার তোমাদের? তাহলে কেন পরিপাক নালীটা দিল? আরে পরিপাক নালীটা অন্তত রক্তটা মুখে আসুক, এই জন্য পরিপাক নালীটা দিছে, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র না থাকলে কোনো প্রবলেম নেই। এবার বাকি রইল শিখাকোষ। টেক্সট বুকটা দাও তো। ছবিটা এটার নাম কি? শিখাকোষ। তাহলে এটা কোষ, রাইট? তাহলে কোষের জন্য আমি এখানে একটা কি দিলাম? নিউক্লিয়াস দিলাম, সাইটোপ্লাজম সব কিছু দিলাম। ওকে, এই যে আমি এখানে কিছু সিলিয়া দিলাম। তো তুই যে দিক থেকে দেখবি দেখে এটা আগুনের শিখার মতো লাগতেছে, ফ্লেমের মতো লাগতেছে, রাইট? দেখ আগুন জ্বলতেছে। শিখাকোষ। তোমরা তো জানো যে আমাদের কিডনি আছে, কিডনিতে কি আছে? নেফ্রন আছে। তাহলে নেফ্রন আমাদের কিডনি যে নেফ্রনটা, এইটার যখন প্রাথমিক রূপ ছিল, প্রথম যে প্রাণীগুলো এসেছিল তাদের শরীরে কিন্তু এরকম নেফ্রন ছিল। আমাদের শরীরে অনেকগুলো নেফ্রনকে এক জায়গায় কিডনির ভেতরে থেকে কাজ করতে হয়, কারণ আমরা তো তন্ত্রমাত্রার প্রাণী, তাই না? তাহলে অঙ্গ এবং তন্ত্রমাত্রার প্রাণী। তাহলে আমাদের শরীরে কিন্তু কিডনি তৈরি করতে হয়। এরা যেহেতু টিস্যু মাত্রা, 3 নাম্বার অর্গান মাত্রা, অর্গান মাত্রা না, সেল, তারপর একটা টিস্যু, তারপর অর্গান। আচ্ছা, তো এদের ক্ষেত্রে কিন্তু এইরকম নাই যে এই শিখাকোষটা কিডনি তৈরি করতে হবে, যেহেতু আগের প্রাণী। আমাদের অনেকগুলো নেফ্রন একসাথে থাকে, এদের এটা নেফ্রন একা একা কাজ করতো, এটাও একটা নেফ্রন। তাহলে এটা হচ্ছে কি নেফ্রন? আদি নেফ্রন। আদি মানে ভেরি আর্লি, অনেক আগের প্রাণীতে ছিল, বা আমাদের থেকে যারা অনেক অনুন্নত প্রাণী তাদের। তো এই জন্য এটার নাম হচ্ছে প্রোটোনেফ্রন বা প্রোটোনেফ্রিডিয়া। কি? প্রোটোনেফ্রিডিয়া। প্রোটো শব্দের অর্থ কি? ভেরি আর্লি। প্রো মানে আর্লি, প্রোটো মানে ভেরি আর্লি। ক্লিয়ার? তাহলে আমাদেরটা কি? মেটানেফ্রিডিয়া। মেটা মানে পরিবর্তন হওয়া বা চেঞ্জ হওয়া। তাহলে আমাদের নেফ্রনটা হচ্ছে চেঞ্জ হয়ে বা পরিবর্তন হয়ে তৈরি হওয়া নেফ্রন। ওকে, আশা করি সব বুঝতে পেরেছ। তো এই যে এখানে দেখো শিখার মতো, এই জন্য এটার নাম হচ্ছে শিখাকোষ বা ফ্ল্যাম কোষ। তো এখন বলে রাখি, আমাদের শরীরের রক্ত থেকে বজ্র পদার্থগুলো বের করে দেয় কে? দেয় নেফ্রন। তো এটা তো নেফ্রন, আদি নেফ্রন, পুরাতন হোক বা আগের গঠন হোক বা অ্যানালগ হোক, বাট এরাও কিন্তু ইয়া করে দেয়। কীভাবে? এই শরীরের ভেতরে বজ্র পদার্থগুলো, তাদের শরীরে তো বজ্র পদার্থ হবেই, কারণ রক্ত খাইছে না, রক্ত থেকে অক্সিজেন নিচ্ছে, পুষ্টি নিচ্ছে। রক্তের মধ্যে তো আরও অনেক কিছু আছে কি না? রক্তের মধ্যে দূষিত পদার্থ, আয়ন থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, এগুলোকে নষ্ট করতে হবে না, বের করে দিতে হবে না? সো এগুলো এখানে আসে, এই সিলিয়াগুলো নড়াচড়াতে সেগুলো আলাদা হয়ে বের হয়ে চলে যায়। ওকে, বজ্র পদার্থগুলো এই পাশে আসে, এসে সিলিয়া নড়াচড়া এগুলো বের হয়ে যায়। এটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। মেটানেফ্রিডিয়াটা কিন্তু ডিফারেন্ট জিনিস। মেটানেফ্রিডিয়ার ক্ষেত্রে এখানে ফানেল থাকে, ফানেলের মতো ভেতর দিয়ে তরল পদার্থটা আসে, ওইটা দিয়ে আলাদা করে ফেলে বজ্রটা, তাই না? তো এটা নিয়ে আমি বিস্তারিত পড়াবো একদিন যদি সময় পাই। তোমরা কি বুঝতে পারছো? যদি পারো তাহলে বলো, আমি বাকি যে টপিকগুলো আছে এটাতে আমি শেষ করি। কয় মিনিট হয়েছে আজকের ক্লাসের? কয়টা? 11টা 28, 1 ঘন্টা 28 মিনিট। আচ্ছা, সমস্যা নাই, আমরা যতটুকু পারি আর 10-15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো।
পরিপাকৃত খাদ্য খেলে আবার রেচনের জন্য শিক্ষাকোষের প্রয়োজন পড়ে কেন? দেখছো, প্রশ্ন করছে, আমি কিন্তু এখনই কইলাম। মানুষের রক্তের ভেতর যেটা খায় এরা, সেই রক্তের ভেতরে কি ইউরিয়া নাই? আমরা তো এই রক্তটাকে কিডনিতে পাঠাই, ইউরিয়াটা বের করে দেয় ইউরিনের সাথে। তো এ তো আগে খেয়ে নিল, তাহলে তো ইউরিয়াটা তাকে বের করতে হবে। আমাদের রক্তের ভেতরে তো প্রোটিন আছে, বিভিন্ন ধরনের আয়ন আছে, এগুলোকে বের করতে হবে না? অতিরিক্ত যদি হয়ে যায়, তাহলে ওটাকেও তো তাকে বের করে দিতে হবে। এত সহজ না পৃথিবীতে টিকে থাকা? সহজ? ছোট্ট একটা প্রাণী, তার মধ্যে দেহগত কাহিনী। আচ্ছা, এখন আমি একটু তোমাদের ইন্টারেস্টিং কিছু টপিক পড়াই প্রয়োজনে আজকে বিদায় নিই। আমরা পরের টপিকে গিয়ে আর একটু স্পিডলি পড়াবো, জিস্ট জিনিসগুলো পড়াবো। যদি কখনো এমন হইতো যে, যেমন অফলাইনে কিন্তু আমার একটা প্ল্যান আছে মুন্না, তোমার সাথে তো আমি শেয়ার করছি এটা। সেটা হলো, যারা ফার্স্ট ইয়ার থেকে প্রথম দিন থেকে আসবে, এরকম একটা ব্যাপার থাকবে যে পুরো 2 বছর ধরে তারা পড়তেছে, তাহলে আমরা আস্তে আস্তে তাদের সব বেসিক পড়াবো। তো পড়াইতে একটা সময় আমি তো বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা এই টপিকটা জানে, আমি পড়াইছি, তাহলে আমার এখানে চিন্তা নাই। তাহলে এডমিশনের সময় আমি কি করব, ওই টপিকগুলো পড়াবো না, হয়তো একটা ওভারভিউ দিয়ে যাব, বাট তখন আমি করব কি, অতিরিক্ত জিনিস চাপাই দেওয়া শুরু করব। তাহলে সবগুলো কভার হবে। তাদের পড়াটা কিভাবে মানে প্রেশার না নিয়ে ঠিক শেষ করা যায় সেটা তারা বুঝুক, বা আমি তাদের ওটা এই সুযোগটা তৈরি করে দেবো আর কি। তাইলে হবে কি, যে সব পড়ে গেল, সব ভালো করে পড়ে গেল। এবং আমার আরও একটা প্ল্যান আছে যে, আমরা তো বায়োলজি একাডেমি, আমাদের তো ফিজিক্স কেমিস্ট্রি পড়ানোর সিস্টেম নাই, বা আমরা এটা কখনো করব না। বাট আমরা চেষ্টা করব তাদের একটা হচ্ছে সার্ভিস দিতে। একাডেমিতে পড়তেছে, বাট তাদের আমরা এই এক্সামগুলা বা টিচার দিয়ে আমরা একটু তাদেরকে ভালো করে দেবো, যেন অ্যাডমিশনে গিয়ে তারা সবথেকে ভালো করতে পারে। এইটা আমরা অফলাইনে গেলে টার্গেট, এখন না, অনলাইনে এই টার্গেটটা নাই। তাহলে দেখো, এই যে এই শিটগুলা পড়াতে গেলে এমনি 2 বছর লাগে না? তাহলে বলো তো, 36 ক্লাসে 10টা চ্যাপ্টার শেষ করা আসলে টাফ। আবার 10 ক্লাসে 36টা চ্যাপ্টার শেষ করে দেবে, রাইট? তারপরও আমরা ধরে আছি, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব খুব ভালো করে পড়ব, হোপলেস হবার। আচ্ছা, এবার আমরা চলে যাই কোথায়, টপিকে। প্রশ্নগুলো আমি লিখি। প্রাণী জগতের সরলতম 3 স্তরী কারা? 2 টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায় কিভাবে? দেহ সিলিয়াযুক্ত, এপিডার্মিস বা কিউটিকল যুক্ত। স্নেল ফিভার কি? শামুক জ্বর। কেন চ্যাপ্টা কৃমি বলে? কেন ফিতা কৃমি বলে? অভ্যন্তরীণ নিষেক কি? শব্দ থেকে কি কি আছে? প্লাটিহেলমিনথিস।
বাকিগুলো তো পড়াইছি, শুধু প্লাটি হেলমিনথিস। তোমরা কি সবাই আছো অনলাইনে? মহিব, তোমরা মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলে কেন? কমেন্ট চেক করতেছো? আচ্ছা, কমেন্ট আমি দেখতেছি, ওইদিকে দেখার দরকার নেই। লাইভ কি থেমে গেছে? করো, ওই সবাই হচ্ছে ডেটা কানেকশনটা অফ করো। সবাই ডেটা কানেকশন অফ করছো? আচ্ছা, আমি তোমাদের আর বেশিক্ষণ কষ্ট দিচ্ছি না। আচ্ছা, আমি দেখতে পাই না কেন কতজন ক্লাস করছে? 167। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখনও প্লাটি হেলমিনথিসে আছি। ওকে, লোক এই যে এখানে দেখো, হেলমিনথিস শব্দের অর্থ কিন্তু আমরা জানি কি, কৃমি। তো কৃমির দুইটা পর্ব আছে, এইটা একটা, পরে নেমাটো হেলমিনথিস একটা, যেটাকে সংক্ষেপে নেমাটোডা বলা হয়, তাই না? তো কৃমি মানে কি, যারা হচ্ছে ইন্টেস্টিনাল প্যারাসাইট, মানে পরিপাক নালীতে যারা, পরিপাক নালী পরজীবী। সব কৃমি তো আর মানুষের পরিপাক নালীতে থাকে না, কিছু থাকে শূকরের পরিপাক নালীতে, কিছু গরু ঘোড়াতে থাকে, কিছু কুকুরের পেটে থাকে, পিগ এর পেটে থাকে, রাইট? টেনিয়াসোলিয়াম থাকে শূকরে। বোঝা গেল? তো একটু দেখো এখানে, আবার বইল না ভাইয়া লোয়া লোয়া তো চোখে থাকে, এটা আবার কৃমি কী হয়ে গেল? ছড়ানোর একটা পদ্ধতি তার, যে এখানকার জিনিস এখানে যেতেই পারে, তাই না? পরিপাক নালীর জিনিস চোখে যেতেই পারে। যেমন নাক দিয়ে কৃমি বের হয়, কীভাবে বের হয়? যেগুলো রিগারজিটেশন হয়, এগুলো উল্টা পথে রওনা দেয় মাঝে মাঝে। মাঝে মাঝে এমন হয় পরিপাক নালীর কৃমিটা চলে গেছে ফুসফুসে, বোঝা গেল? মানুষ মারা যায়। এমন হয়ে গেছে যে স্কিন ফুড আর প্যায়ার্স করেও কৃমি বের হয়। কিছু বুঝলা? দেখো, প্ল্যাটি শব্দের অর্থ কিন্তু ফ্ল্যাট। প্ল্যাট শব্দের অর্থ কি? ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? প্লেন বা সমতল। তাহলে তুমি যেমনি ইচ্ছা করতে পারো। প্ল্যাটি মানে হচ্ছে ফ্ল্যাট, প্ল্যাটি মানে হচ্ছে প্লেন, মানে বোঝাচ্ছে আর কি সমতল, মানে পাতলা, রাইট? যেহেতু পাতলা, এই যে এখানে দেখো এরকম পাতলা, এই জন্য আমরা এটাকে চ্যাপ্টা কৃমি বলি। তাহলে এরকম একটা কৃমিকে যদি আমি কাটি, এই জায়গায় প্রস্তুত করি, তাহলে এই পাশ দিয়ে যদি আমি দেখি নিচ দিয়ে, তাহলে আমরা এইরকম একটা পাবো। বোঝা গেল? এরকম কি এটা গোল? গোল না, এরকম হলে কিন্তু গোল কৃমি হতো, প্রস্তুত যদি এরকম হতো, এইরকম পাই। এই জন্য এটার নাম হচ্ছে দেখো চ্যাপ্টা, চাপা আর কি। এই জন্য এটাকে চ্যাপ্টা কৃমি বলে। মনে থাকবে কেন প্লাটি হেলমিনথিসকে চ্যাপ্টা কৃমি বলে, যে এরা চাপা। প্রথমে শব্দটা ভাঙবা, প্ল্যাটি মানে হচ্ছে ফ্ল্যাট, ফ্ল্যাট মানে চ্যাপ্টা। তো এদেরকে চ্যাপ্টা কৃমি বলার কারণ কি? চাপা এরা। ফিতা কৃমি কেন বলে? কারণ ওই যে আমরা চুল বাঁধি বা কোমরে যে ফিতা থাকে, কিংবা শার্টে যেখানে ফিতা থাকুক না কেন, এই ফিতাগুলা লম্বা না অনেক বড়, নিজেরা তো চ্যাপ্টা অনেক বড়, তাহলে এই কৃমিগুলো কিন্তু অনেক বড় হয়। কি হয়? অনেক বড় হয়, ফিতার মতো, বিশাল ফিতার মতো মনে হইতেছে। তো এই জন্য এটার নাম হচ্ছে ফিতা কৃমি। অভ্যন্তরীণ নিষেক কি? অভ্যন্তরীণ নিষেক হচ্ছে এরে শুক্রাণু দ্বারা এর ডিম্বাণু হচ্ছে। এটা কি অভ্যন্তরীণ নিষেক? না, এটা হচ্ছে স্বনিষেক। পর নিষেক কোনটা? আরেকজনের শুক্রাণু এসে এর ডিম্বাণুকে নিষিক্ত করছে, তাহলে স্বনিষেক পর নিষেক আমরা বুঝলাম। অভ্যন্তরীণ নিষেক কোনটা? শরীরের ভেতরে, যেটা মানুষের ক্ষেত্রে শরীরের ভেতরে ডিম্বাণু থাকে, তাহলে শুক্রাণুকে মানুষের শরীরের ভেতরে দিতে হয়, তাই না? ব্যাঙের ক্ষেত্রে দেখো এটা কি ঘটে? বহির্নিষেক।
মাছের ক্ষেত্রে কি ঘটে? বহির্নিষেক। পানিতে ডিম ছেড়ে দিয়ে গেছে মাছ বা ব্যাঙ, তাহলে আর কী করবে এবার? মাছ এবং ব্যাঙ এসে ওই পানিতে ছেড়ে দেওয়া ডিম্বাণুর উপরে শুক্রাণু ছেড়ে দেয়। এটা হচ্ছে বহির্নিষেক, শরীরের বাইরে ঘটে। প্রিয় স্টুডেন্ট মনে রাখবা, এদের অভ্যন্তরীণ নিষেক ঘটে, সেটা স্বনিষেকও হতে পারে, আবার পরনিষেকও হতে পারে। মানে নিজের শরীর দ্বারাও হতে পারে, অন্যের শরীরের হচ্ছে শুক্রাণু এসব করতে পারে, রাইট? এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, তো এই কৃমিগুলো কিন্তু অনেক লম্বা। মাঝে মাঝে ওষুধ খাইছ, এই পর্যন্ত কেটে পুরা কৃমিটা শরীর থেকে বের হয়ে গেছে, এটা এখনও আটকে আছে, ঝুলে আছে, কারণ এতে হুক আছে, হুকের মধ্যে আটকানো। তো যেহেতু সে স্বনিষেক ঘটাতে পারে, মানে হলো এর নিজের শুক্রাণুর সাথে এর নিজের ডিম্বাণু মিলিত হতে পারে, তাহলে সারা শরীরে আর কোনো কৃমি না থাকলেও সে বেঁচে থাকবে। কিছু বুঝলা? কিছু বুঝলা? কি ইন্টারেস্টিং না? আমাদের দৃষ্টিতে মনে হইতেছে খুব খারাপ, খুব ভয়ঙ্কর। এদের দৃষ্টিকোণ থেকে দেখো তো, যে এরা টিকে থাকার জন্য লড়াই করতেছে। তুমি এদেরকে সব ধরনের ওষুধ খাইছো, এরা খুলে পড়ে গেছে, বাট টিকে আছে। তখন অন্য কৃমিরা কি বলবে? আমাদের এক ভাই এখনো আছে শেষ, তাই না? এই হচ্ছে ঘটনা। কচ্ছপের মতো কামড় দিয়ে থাকবে, শরীর টেনে ছিঁড়ে ফেললো, মাথা তারপরে ঝুলে থাকবে শরীরে। আচ্ছা, আমি একটু বলি, সরলতম ত্রিস্তরী বলতে বোঝায় যে এরা পৃথিবীর প্রথম ত্রিস্তরী। গঠন তো এমনি সরল, যত উপরে গেছে জটিল হয়েছে। এগুলা মিনিং জানা লাগবে না, এগুলো পরীক্ষায় আসবে না। টিস্যু অঙ্গমাত্রা গঠন দেখা যায় কিভাবে? তাহলে এই প্রাণীতে এসে কিছু টিস্যু বলতেছে আমরা একসাথে কাজ করি। যেমন এই যে একটা অঙ্গ আছে, কি অঙ্গ? হুক, রাইট? চোষক একটা অঙ্গ। তাহলে হুক তৈরি করলো, চোষক তৈরি করলো, তাহলে আমি বলতেই পারি যে এদের শরীরের অঙ্গমাত্রা বা অঙ্গ আছে, তাই না রে? এই তো এরা অঙ্গমাত্রার প্রমাণ। দেহ সিলিয়া যুক্ত এপিডার্মিস, মানে ত্বকে সিলিয়া থাকে, এতে নড়াচড়ার সুবিধা হয় আর কি। আর কিউটিকল যুক্ত, এখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সবাই মনে রাখবা। এটা হচ্ছে একটা গোল কৃমি, আর এটা হচ্ছে একটা ফিতা কৃমি, ওকে? তো দুইটারই চারপাশে আবরণ থাকে, এই আবরণটার নাম হচ্ছে কিউটিকল। কিউটিকলের একটা স্পেশাল সুবিধা আছে, বলে রাখি। ভেতরের পানি, ভেতরের আয়ন, বিভিন্ন পদার্থগুলো সহজে ভেদ করে বাইরে যেতে পারে না, আটকে থাকে। যদি আটকে থাকে তাহলে ভেতরে কি ওই জিনিসগুলো চাপ বাড়বে না? তারা যাক পানির ক্ষেত্রে ধীরে 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 ভেতরে পানির পরিমাণ বাড়তেছে, চাপ বাড়তেছে, তাহলে যে পাইপটা ফুলে থাকবে না, সে সবসময় টান টান থাকবে। টান টান যদি থাকে তাহলে মনে হবে না যে পানি আছে বলে তার শরীরে মনে হয় কঙ্কাল আছে, মানে কঙ্কাল থাকলে তো আমরা টান টান হয়ে দাঁড়াতে পারি, ঠিক কি না? তাহলে আমরা এটা কি বলতে পারি? হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন। বা পানি স্থির হয়ে আছে শরীরে বলেই মনে হচ্ছে তার শরীরে একটা কঙ্কাল আছে, যার জন্য সে টান টান হয়ে একটা শেপ নিয়ে আছে। তুমি এখান থেকে কিউটিকলটা বাদ দাও, ভেতর থেকে পানিগুলো বের হয়ে যাবে। পানি যদি বের হয়ে যায় তাহলে কী হবে? চুপসে যাবে। চুপসে গেলে কি টান টান হয়ে থাকতে পারবে না। তো বলে রাখি, এই যে প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে পাতলা, বাট পরের যে চ্যাপ্টারটার ক্ষেত্রে পরের যে পর্ব পড়বো সেখানে কিউটিকলের লেয়ারটা অনেক বেশি পুরু। বইয়ের মধ্যে কিন্তু স্পষ্ট লেখা আছে, এই জন্য কিন্তু আমি এটা বললাম। পুরু হওয়ার জন্য শরীরের ভেতরে পানি আটকাইতে পারে, আটকাইলে বা তরল আটকাইলে হাইড্রোস্ট্যাটিক চাপ তৈরি হয়, ফলে মনে হয় যেন এটা হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন। ঠিক আছে, শেপটা ভালো রাখতে পারে আর কি। তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, শামুক জ্বর দিয়ে আমরা আজকের লেকচারটা শেষ করবো, ওকে? কি জ্বর দিয়ে শেষ করব? আজকে আমি আর দীর্ঘায়িত করব না। মাঝে মাঝে এমন সময় চলে আসবে বন্ধ যে তোমাদের আজকে দিনের বেলা ক্লাস হবে, টানা 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস, একটা চ্যাপ্টার শেষ করে ফেলবো। কি বলো? কঠিন কিছু? খালি অফলাইন যদি হইতো, আমার টার্গেট হচ্ছে অফলাইনে আমি 3 ঘন্টা করে ক্লাস নেব। প্রথম 1 ঘন্টা পর ব্রেক, পরেরটা হচ্ছে 40 মিনিট পর ব্রেক। কিছু বুঝলা? 40 মিনিট করে 3টা, তাহলে 4টা ব্রেক হবে। আর যখন ব্রেক চলবে ওই সময় আমি সমোসা সিঙ্গাড়া বিক্রি করব, 2টা ব্যবসা একসাথে। কি পড়াচ্ছি এখন আমি? প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসে কি আছে? শামুক জ্বর বা স্নেইল ফিভার। দেখো,
আমরা কি গ্রীষ্ম প্রধান অঞ্চলে না শীত প্রধান অঞ্চলের মানুষ? গ্রীষ্ম প্রধান। তাহলে আমরা যখন সমতল রাস্তাতে যাই, হুট করে দেখি একটু গভীর জায়গা, এখানে কিছু পানি জমে আছে, আবার যাই, আবার দেখা যায় পানি জমে আছে, তাই না? তো এইসব জায়গায় কি থাকে? শামুক থাকে, ঠিক কি না? তো এই পানিগুলোকে আমরা কি কি বলি? এগুলোকে স্বাদু পানি না হচ্ছে লোনা পানি? স্বাদু পানি। তাহলে আমরা এটা কি কি বলবো? স্বাদু পানির শামুক। শামুক কিন্তু ঘোলা পানিতে থাকে না, জানো এটা? তাহলে এইটাকে বলা হয় ফ্রেশ ওয়াটার শামুক বা ক্লিন ওয়াটার, ফ্রেশ ওয়াটার শামুক। তো এই শামুকগুলার ভেতরে থাকে কি থাকে? প্লাটিহেলমিনথিস পর্বের একটা প্রাণী, তার নাম হচ্ছে সিস্টোসোমা ম্যানসনি। সিস্টোসোমা বানানটা কি আমি ভুল করছি? দেখো তো, এসিএইচ, তাই না? সিস্টোসোমা ম্যানসনি নামে কি থাকে? একটা হচ্ছে এই প্লাটিহেলমিনথিস একটা পরজীবী থাকে। এটা কিন্তু বাংলা হচ্ছে রক্তকীট। কি কীট মানে তো বুঝতে পারতেছে, পোকা টোকা বুঝে বোঝাচ্ছে। রক্ত মানে আমাদের রক্তে যায় আর কি। ভালো করে দেখো, ফ্রেশ ওয়াটারের শামুক, তার শরীরের ভেতরে বা সে নিজে কিন্তু ইনফেক্টেড, মানুষের কথা বাদ, সে হচ্ছে সিস্টোসোমা ম্যানসনি নামক প্লাটিহেলমিনথিস পর্বের একটা প্রাণী দ্বারা আক্রান্ত। এখন আমাদের বাচ্চা কাচ্চারা করে কি? এখানে নামে, কিংবা আমরা বড় মানুষরাই পানিতে নামতেছি, নামার পর কি হইতেছে? স্কিনে যখন লাগে শামুকটা, দেখো শামুক কিন্তু খাইতে হচ্ছে না, স্কিনে যখন লাগে তখন করে কি? এই প্রাণীগুলা বা এই সিস্টোসোমা ম্যানসনি আমাদের স্কিন পায়ার্স করে ভেতরে ঢোকা শুরু করে। তাহলে স্কিন পায়ার্স করে যে ভেতরে ঢুকে, লাল হবে না, চুলকাবে না, তাহলে পানি থেকে উঠে আমরা এরকম চুলকাই, ফুলে গেছে শরীর, লাল 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 হয়ে গেছে। আমরা ভাবতেছি ও মাই গড, পানিতে পানি কামড়া আছে। হইল কি? সিস্টোসোমা ম্যানসনি শরীরে রক্তে চলে যাবে। তো প্রথমে জ্বর টর, চুলকানি হবে, লাল হবে, জ্বর হবে, তারপর দাগ হবে, ঘা হতে পারে, অ্যালার্জিক রিয়েকশন হয়ে মারাও যেতে পারি। আবার আরও একটা ঘটনা হতে পারে, এগুলো যদি কখনো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে যায়। ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে হচ্ছে পরিপাকনালী। পরিপাকনালীতে গিয়ে এরকম বড় বড় এরকম গোল 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 টিউমারের মতো তৈরি করে। এগুলো বলা হয় গ্রানুলোমেটাস। গ্রানুলোমেটাস বলা হয় এগুলোকে, গ্রানুলোমা। তো দেখো, স্নেইল থেকে বা স্বাদু পানির শামুক থেকে এটা মানুষের শরীরে আসে বলেই এটাকে বলা হয় স্নেইল ফিভার, মানে মানুষের শরীরে ফিভার দেখা দেয়। এটা কিন্তু বিস্তারিত পড়তে হবে না, বাট এটা মনে রাখতে হবে যে সিস্টোসোমা ম্যানসনি দ্বারা স্নেইল ফিভার হয়। সিস্টোসোমা ম্যানসনি দ্বারা স্নেইল ফিভার হয় বলেই এটা আর একটা নাম হচ্ছে সিস্টোসোমাসিস, ঠিক আছে? সিস্টোসোমোসিস বানানে ভুল হতে পারে, বানান ঠিক আছে কত? সিস্টোসোমিয়াসিস, মিয়া। ও, মিয়া মানে হচ্ছে রক্ত। ওসিস মানে প্রক্রিয়া, সিস্টোসোমা জীবাণু দ্বারা রোগ তৈরির প্রক্রিয়া। কোথায়? রক্তে। এস, আচ্ছা থাক না, বইতে আছে। আজকে কি এই পর্যন্তই? বুঝতে পারছো তো আমি কি পড়াইছি? তাহলে তোমরা যখন ডিটেল পড়বা তখন যেটা করবা, আমি তো সব পড়াইলাম, তোমরা এখন হচ্ছে এই ক্লাসগুলো যেগুলো আছে এগুলো এখন পড়ে রাখো, তাহলে পরে আর প্রেশার হবে না, তাই না? যত বেশি, আর একটা কথা বলে রাখি, সব তো বুঝলা, বোঝার পর কি করতে হয় যেন মাথায় থাকে, এই জন্য বারবার পড়তে হয়। বারবার পড়বা, মুখস্থ করতে হবে না। আর যদি কম পড়তে চাও তাহলে মুখস্থ করো। আচ্ছা, 162 জন আছে, আর কষ্ট দিব না আমি। 12টা 1 বাজে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। পরের দিনে আমরা 4টা পড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।